আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির 0 টু প্রো এর লেকচার নাম্বার 20। আমাদের আজকের যেই পোর্শনগুলো আছে যেগুলো পড়বো সেগুলো যদি তুমি দেখো তো এই জায়গাগুলো থেকে তুলনামূলক স্পেসিফিক কিছু কোশ্চেন আসে। আমাদের আজকে আমরা পড়বো অ্যামিন। আজকে যেই টপিকগুলো পড়বো অ্যামিন। অ্যামিনের মধ্যেই আছে ডায়াজোনিয়াম লবণ। অ্যামিনের মধ্যেই আমরা ডায়াজোনিয়াম লবণটা পড়ে ফেলবো। ডায়াজোনিয়াম লবণ, ঠিক আছে, এটা আমরা পড়ে ফেলব। ডায়াজোনিয়াম লবণের বিক্রিয়া তো এইটা ওকে। প্রথমে যেই টপিকটা আমরা শুরু করব সেটা হচ্ছে অ্যামিন। অ্যামিন আচ্ছা, তো অ্যামিন যখন আমরা বলতেছি তো অ্যামিন জিনিসটা আসলে কি? অ্যামিন জিনিসটা এটা আসলে কি এটা আমরা বলছি। দেখো, আমরা যখন আমাদের কাছে যদি অ্যামোনিয়া থাকে, অ্যামোনিয়া অ্যামোনিয়া ঠিক আছে, তো অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন, অ্যামোনিয়ার মধ্যে দেখো এই যে অ্যামোনিয়ার মধ্যে 3টা হাইড্রোজেন আছে, এর মধ্যে একটা হাইড্রোজেন যদি একটা অ্যালকাইল মূলক দ্বারা রিপ্লেস হয়, অ্যামোনিয়ার মধ্যে যে 3টা হাইড্রোজেন আছে, অ্যামোনিয়ার মধ্যে 3টা হাইড্রোজেন, এই নাইট্রোজেনে আবার কি আমাদের মুক্তজোড় ইলেকট্রন আছে। এই হাইড্রোজেন যদি একটা কি দিয়ে বলতো অ্যালকাইল মূলক দ্বারা যদি রিপ্লেস হয়, অ্যালকাইল মূলক দ্বারা যদি রিপ্লেস হয়, অ্যালকাইল মূলক দ্বারা যদি রিপ্লেস হয় তাহলে সেটাকে আমরা বলি প্রাইমারি অ্যামিন। মনে করো অ্যালকাইল মূলক, তবে অ্যারাইল মূলক দ্বারা রিপ্লেস হইতে পারে। আমরা এখন অ্যারোমেটিক অ্যামিন নিয়ে বলছি না, মনে করো অ্যালিফ্যাটিক অ্যামিন নিয়ে বলছি। অ্যারাইল মূলকও হইতে পারে বা অ্যালকাইল মূলক দ্বারা রিপ্লেস হচ্ছে। তো দেখো, যদি একটা এইচ এর জায়গায় একটা আর চলে আসে, একটা এইচ এর জায়গায় একটা কি চলে আসে বলতো, একটা আর চলে আসে, তাহলে সেইটাকে আমরা প্রাইমারি অ্যামিন বলবো। তাহলে মানে এটা হচ্ছে তোমার অ্যামোনিয়া, এই জিনিসটা ছিল আমাদের অ্যামোনিয়া, এবং অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন একটা আর দ্বারা রিপ্লেস হয়েছে, তাহলে এইটা হয়ে গেল হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিনকে আমরা বলি 1 ডিগ্রি অ্যামিন। প্রাইমারি অ্যামিনকে আমরা কি বলি বলতো, 1 ডিগ্রি অ্যামিন। এখন তোমাকে আমি যদি বলি যে আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করেছে, আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করেছে, তাহলে বিষয়টা কীরকম দাঁড়াবে? তাহলে বিষয়টা দাঁড়াবে অনেকটা এরকম যে এই জায়গায় আর চলে আসছে, এই জায়গায় এন, এই জায়গায় আর, 2 জায়গায় আর চলে আসছে, এক জায়গায় শুধু এইচ বাকি আছে। হ্যাঁ, 2 জায়গায় আর চলে আসছে, এক জায়গায় এইচ বাকি আছে। এটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন হচ্ছে কত ডিগ্রি অ্যামিন? সেকেন্ডারি অ্যামিন মানে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন মানে 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে, 2 ডিগ্রি অ্যামিন। আমি যদি বলি হ্যাঁ, আমি যদি বলি যে আমাদের 3টা জায়গায় এইচকে আর দ্বারা রিপ্লেস হয়েছে, তাহলে সেটাকে বলবো আমরা 4 ডিগ্রি অ্যামিন। সেটাকে আমরা বলবো হচ্ছে টারশিয়ারি অ্যামিন বা 4 ডিগ্রি অ্যামিন। টারশিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন, সরি 4 ডিগ্রি বলতেছি, 3 ডিগ্রি অ্যামিন। 3টা আর যেহেতু আসছে, তাহলে দেখো অ্যামোনিয়া থেকে একটা আর রিপ্লেস হয়েছে, তাহলে 1 ডিগ্রি হয়েছে, তাহলে 2টা আর রিপ্লেস হয়েছে, তাহলে 2 ডিগ্রি অ্যামিন হয়েছে, 3টা আর রিপ্লেস হয়েছে, 3 ডিগ্রি অ্যামিন হয়েছে। তার মানে নাইট্রোজেনের সাথে জয়টা আর যুক্ত থাকবে তত ডিগ্রি অ্যামিন হয়। এখন এখানে একটা স্পেশাল কেস আছে যে এই যে দেখো এইখানে যে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রন যেইভাবে করে অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকার ফলে যেমন এইচ প্লাসের সাথে সন্নিবেশ বন্ধন দিয়ে এইচ প্লাসের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, সেরকমই
এইখানেও যেহেতু মুক্তজোড় ইলেকট্রন আছে সেইটা আর প্লাসের সাথে বন্ধন গঠন করতে পারে। তিন পাশে তিনটা আর মনে করো আছে, তিন পাশে তিনটা আর আছে, এই জায়গায় মুক্তজোড়টা যে আছে, এই মুক্তজোড় ইলেকট্রনের ফলে এইখানে আর প্লাসের সাথে কি বন্ধন গঠন করতে পারে? সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। তার মানে এইটা যে এইটাকে আমরা এইভাবে করে লিখি যে R4N+, এইটাকে বলি আমরা কোয়াটার্নারি অ্যামিন। কোয়াটার্নারি অ্যামিন। মানে হচ্ছে 4 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বুঝছো? তাহলে আমাদের একটা আর যখন আসছে তখন যেমন 1 ডিগ্রি অ্যামিন হয়েছে, দুইটা আর আসছে 2 ডিগ্রি অ্যামিন হয়েছে, তিনটা আর আসছে 3 ডিগ্রি অ্যামিন হয়েছে, চারটা আর আসছে 4 ডিগ্রি অ্যামিন হয়েছে। অ্যামিনের ক্ষেত্রে বিষয়টা এরকম, বুঝছো? ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো এই যে অ্যামিনের যে ব্যাপারটা আছে, এই অ্যামিনের মধ্যে অ্যামিনের একটা ক্ষারধর্মিতা বলে বিষয় আছে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এতদিন থেকে ডিগ্রি যেটা পড়তেছিলা সেই ডিগ্রিটা ছিল কি? কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত সেটা ডিগ্রি ছিল। কিন্তু অ্যামিনের ডিগ্রিটা হচ্ছে এইখানে যে এই নাইট্রোজেন যে আছে, নাইট্রোজেন জয়টা মানে কার্বনের সাথে যুক্ত থাকবে, এই নাইট্রোজেনটা এখানে একটা কার্বনের সাথে যুক্ত তাই 1 ডিগ্রি, নাইট্রোজেনটা দুইটা কার্বনের সাথে যুক্ত তাই 2 ডিগ্রি, নাইট্রোজেনটা তিনটা কার্বনের সাথে যুক্ত তাই 3 ডিগ্রি, এখানে নাইট্রোজেনটা চারটা কার্বনের সাথে যুক্ত তাই আসলে কোয়াটার্নারি বা 4 ডিগ্রি অ্যামিন। এখানে কিন্তু ভিন্ন, অ্যামিনের ডিগ্রিটা কিন্তু ভিন্ন, অন্য ডিগ্রির তুলনায় এটা কিন্তু ভিন্ন, কারণ ওইখানে আমরা কার্বন দিয়ে হিসাব করতেছিলাম, এখানে কিন্তু আমরা নাইট্রোজেন দিয়ে আমরা হিসাব করব। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন দেখো, এখন একটা জিনিস খেয়াল করো, আমি একটু 1 সেকেন্ড ক্লাসটা দেখা বিষয় আছে। তাহলে হ্যাঁ, সাউন্ড তো ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার। ঠিক আছে, ওকে, এইবার দেখো, এইবার আমরা যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে অ্যামিন হচ্ছে ক্ষারধর্মী। এই অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম পরীক্ষায় আসবে বারবার, অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম। তাহলে অ্যামিনের ক্ষারধর্মিতা খেয়াল করো কিভাবে করে আমরা এটা পড়ব। এখন দেখো যে অ্যামিন যে আছে, এই অ্যামিনের মধ্যে কোনো একটা জিনিস অ্যাসিড নাকি ক্ষার, অ্যাসিড আর ক্ষার, এইটার চ্যাপ্টার 1 সেকেন্ড পেপারে পরিবেশ রসায়নে 3টা মতবাদ মূলত আছে, 3টা মতবাদ। একটা হচ্ছে আরেনিয়াস মতবাদ। আরেনিয়াস মতবাদটা কি? মুখে মুখেই তুমি বলে দিতে পারবা মুহূর্তের মধ্যেই। আরেনিয়াস মতবাদ অনুসারে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার? জলীয় দ্রবণে যেটা H+ দেয় সেটা অ্যাসিড, জলীয় দ্রবণে যেটা OH- দেয় সেটা ক্ষার। এটাই হচ্ছে আরেনিয়াস মতবাদ। আরেনিয়াস মতবাদ সেইটার জন্য জলীয় দ্রবণ দরকার। তাই আরেনিয়াস মতবাদের চেয়ে আমাদের আরও 2টা মতবাদ আছে, সেগুলো বেশি ইফেক্টিভ। একটার নাম হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ, আর 3 নাম্বারটার নাম হচ্ছে লুইস মতবাদ। তো আমাদের যে মতবাদগুলো আছে এটা কিন্তু পরিবেশ রসায়নে আছে, চ্যাপ্টার 1-এর মধ্যে, পরিবেশ রসায়নে মানে সেকেন্ড পেপার চ্যাপ্টার 1-এ। ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যেটা H+ দান করে সেটা হচ্ছে অ্যাসিড, যেটা H+ গ্রহণ করে মানে প্রোটন যেটা গ্রহণ করে সেটা হচ্ছে ক্ষার। আর লুইস মতবাদ সেম টাইপেরই মতবাদ আছে লুইস মতবাদেও। তো লুইস মতবাদ অনুসারে কি হবে এগুলো নিয়ে আমাদের জাস্ট মুক্তজোড় ইলেকট্রন যেটা গ্রহণ করতে পারে সেটা হচ্ছে অ্যাসিড, মুক্তজোড় ইলেকট্রন যেটা দান করতে পারে সেটা হচ্ছে ক্ষার। তো এইটা হচ্ছে লুইস মতবাদ। এগুলো এই জিনিসগুলো তোমরা পরিবেশ রসায়নে পড়বা। এখন তোমাদের কাজ হচ্ছে, মনে করো আমি ব্রনস্টেড লাউরি মতবাদটার কথা যদি আমি একটু বলি, তাহলে ব্রনস্টেড লাউরি মতবাদটা দিয়েই যদি আমি বলি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। কি বলতেছি, পাশে আমি ব্রনস্টেড লাউরি মতবাদটা লিখে রাখতেছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ব্রনস্টেড
লাউরি মতবাদ। আচ্ছা, লেখার দরকার নেই, আমি জাস্ট কোনটা অ্যাসিড কোনটা ক্ষার এটা বলে দিই। ব্রনিস্টের লাউরি মতবাদ অনুসারে একটা অ্যাসিড হচ্ছে H+ দান করে, অ্যাসিড হচ্ছে প্রোটন দান করে, আর একটা ক্ষার হচ্ছে প্রোটন গ্রহণ করে। ঠিক আছে, একটা হচ্ছে প্রোটন দান করে আর একটা হচ্ছে প্রোটন গ্রহণ করে। এখন দেখো আমাদের আমরা বলতেছি যে অ্যামিন হচ্ছে ক্ষার। দেখো খেয়াল করো যে অ্যামোনিয়া একটা ক্ষার। কেন অ্যামোনিয়া একটা ক্ষার? কারণ দেখো এইখানে মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রন কি H+ গ্রহণ করতে পারে, এই H+টা গ্রহণ করেই তো সে আসলে কি H+টা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করেই তো অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। যেহেতু H+ সে গ্রহণ করতে পারলো তাই আসলে একটা ক্ষার। কথাটা কি বুঝতে পারছো? H+ কিভাবে গ্রহণ করলো বলো তো? এইটার সাথে অ্যাকচুয়ালি একটা H+ কি সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। এটা চ্যাপ্টার 3-তে আছে না, সন্নিবেশ বন্ধন গঠন করা। এটা চ্যাপ্টার 3 এর মানে কাজ আর কি। তো আমাদের কোনটা অ্যাসিড কোনটা ক্ষার বুঝতে পারছো? যে প্রোটন গ্রহণ করে সেটা হচ্ছে ক্ষার, মানে যেটা প্রোটন দান করে সেটা হচ্ছে অ্যাসিড। প্রোটন দান করলে অ্যাসিড, গ্রহণ করলে ক্ষার। এখন যেই যৌগটা বা যেই মৌলটা যেটাই হোক না কেন, যেই যৌগটা যত তাড়াতাড়ি H+ গ্রহণ করতে পারবে সে তত ভালো ক্ষার। এখন খেয়াল করে দেখি যে NH3 ও RNH2 এই দুটার মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, NH3 আর RNH2, আচ্ছা এগুলো সবগুলোর মধ্যেই কম্পেয়ার করবো আমরা। NH3 এর মধ্যে কম্পেয়ার করব, RNH2 এর মধ্যে কম্পেয়ার করব, R2NH এর মধ্যে কম্পেয়ার করব, তারপরে R3N এর মধ্যে কম্পেয়ার করব। দেখো তো খেয়াল করে দেখো যে আমাদের ক্ষারধর্মিতার যে কথাটা আমরা যদি বলি, ক্ষারধর্মিতা দেখো যে অ্যামোনিয়া যে ক্ষারধর্মী, কেন অ্যামোনিয়া যে ক্ষারধর্মী এটার পিছনে রিজন কি? এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রনে H+ আয়ন H+ আসলে যুক্ত হতে পারে, সেই জন্য অ্যামোনিয়া হচ্ছে ক্ষার। এখন এখানে H এর জায়গায় যদি আমরা একটা R আনি, আর কি ইলেকট্রন দাতা নাকি গ্রহিতা? আমরা কি পড়েছিলাম? আর হচ্ছে ইলেকট্রন দাতা, এ হচ্ছে দাতা, ইলেকট্রন দাতা গ্রুপ। তাহলে যেহেতু ইলেকট্রন দাতা তাহলে কি করবে বলতো? ইলেকট্রন দিয়ে দিবে না? ইলেকট্রন এখানে দিয়ে দিবে না? দিয়ে দিবে। ইলেকট্রন কি দিয়ে দিবে? ইলেকট্রন যদি দিয়ে দেয় মানে ইলেকট্রন সে তো আসলে দাতা গ্রুপ, ইলেকট্রন দেয়। তো ইলেকট্রন যদি দেয় তাহলে এইখানে যে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রন ডেন্সিটি কি আরো বেড়ে গেল না? আগে যতটুকু ইলেকট্রন ডেন্সিটি এখানে ছিল, ইলেকট্রন ডেন্সিটি আরো বেড়ে গেল। তাহলে H+ কি আরো সহজে অ্যাটাক করতে পারবে, আরো সহজে অ্যাটাক করতে পারবে, যেহেতু সে হচ্ছে ইলেকট্রন দাতা। যেহেতু ইলেকট্রন দাতা, এটা যেহেতু ইলেকট্রন দাতা, তাই আসলে ইলেকট্রন দিলে এইটার ইলেকট্রন ডেন্সিটি যদি বেড়ে যায় তাহলে H+ তো একটা পজিটিভ জিনিস, তাহলে H+ আরো তাড়াতাড়ি মানে এখানে যুক্ত হইতে পারবে। তাই আমরা বলতে পারি এখানে যে আমাদের অ্যামোনিয়া আছে, আর এখানে যে আমাদের RNH2 1 ডিগ্রি অ্যামিন আছে, এই দুইটার মধ্যে কে বেশি ক্ষারধর্মী? অ্যান্সার হচ্ছে যে অ্যামোনিয়া এর চেয়ে RNH2 বেশি ক্ষারধর্মী। একটু কমেন্ট করো বুঝছো কিনা, কেন বেশি ক্ষারধর্মী? এটা কি বুঝছো কিনা? ইয়েস অর নো একটু তাড়াতাড়ি কমেন্ট করো সবাই 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 কমেন্ট করো। তোমরা কি বুঝতে পারছো কেন 1 ডিগ্রি অ্যামিন বেশি ক্ষারধর্মী?
বুঝছো? ওকে, এখন দেখো, খেয়াল করো। হ্যাঁ, ক্লিয়ার। এখন একটা বিষয় খেয়াল করো। এইবার যদি আমি তোমাকে বলি যে এইবার আমাদের কম্পেয়ারটা, এবার আমরা কম্পেয়ারটা একটু চালাই দিই, এরপরে পরের ধাঁচে কম্পেয়ার নিয়ে যাই আমরা। এই এই এবার যদি আমরা বলি আমার কাছে আছে RnH2, আর আরেকটা জায়গায় RnH2 মানে কি? RnH2 মানে হচ্ছে এই জায়গায় R আছে, N আছে, H আছে, এটা হচ্ছে RnH2। আর আরেকটা আমার আছে R2NH, দুইটা R আছে, একটা H আছে, R2NH। তার মানে একটা হচ্ছে RnH2 আর একটা হচ্ছে R2NH। তো এই দুটার মধ্যে কে বেশি ক্ষারধর্মী? খেয়াল করে দেখো, এইখানে একটা ইলেকট্রন দাতা ছিল। এই ইলেকট্রন দাতা গ্রুপ কয়টা বলো তো? একটা। এইখানে ইলেকট্রন দাতা গ্রুপ কয়টা? ইলেকট্রন দাতা গ্রুপ এখানে কয়টা? অ্যান্সার হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ দুইটা। তাহলে ইলেকট্রন দাতা গ্রুপ যেহেতু দুইটা, এইবার নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব আরো বেড়ে যাবে। ইলেকট্রন ঘনত্ব যদি আরো বেড়ে যায়, তাহলে এইখানে আরো সহজে H+ অ্যাটাক করতে পারবে, H+ আক্রমণ করতে পারবে, H+ আক্রমণ করতে পারবে। যেহেতু H+ আক্রমণ করতে পারবে, তাহলে আমরা কি বলতে পারি বলো? তাহলে সহজে এটা আক্রমণ করতে পারবে যেহেতু, তার মানে আমরা বলতে পারি যে RnH2 এর চেয়ে R2NH হবে যে R2NH বেশি ক্ষারধর্মী। বুঝছো? ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলে পাবো যে অ্যামোনিয়ার চেয়ে 1 ডিগ্রি অ্যামিন বেশি ক্ষারধর্মী, 1 ডিগ্রি অ্যামিন বেশি ক্ষারধর্মী। আর এইখান থেকে আমরা যেটা সিদ্ধান্ত পাবো সেটা হচ্ছে যে 1 ডিগ্রি অ্যামিনের চেয়ে 2 ডিগ্রি অ্যামিন বেশি ক্ষারধর্মী, 2 ডিগ্রি অ্যামিনটা বেশি ক্ষারধর্মী। বুঝতে পারছো? তাহলে সেই ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যামিন আরো বেশি ক্ষারধর্মী হওয়ার কথা। 3 ডিগ্রি অ্যামিন কি আরো বেশি ক্ষারধর্মী হওয়ার কথা, 3 ডিগ্রি অ্যামিনটা। তাহলে আমাদের এইটার বিষয়টা কিরকম হওয়ার কথা? এইখানে আর আছে, এইখানে, তার মানে কি ইলেকট্রন ডেন্সিটি, এখানে এই ইলেকট্রন ডেন্সিটি বাড়াইছে, এইটা ইলেকট্রন ডেন্সিটি বাড়াইছে, কিন্তু এইটা ইলেকট্রন ডেন্সিটি বাড়াইছে, তার ফলে এ আরো বেশি ক্ষারধর্মী হওয়ার কথা। কিন্তু আসলে ক্ষারধর্মী হয় না। কেন ক্ষারধর্মী হয় না? কারণ এই বড় বড় অ্যালকাইল মূলকগুলা যখন 3-5 থেকে যুক্ত থাকে, তখন H+ আসার জন্য সঠিক জায়গা পায় না। এটাকে বলে স্থানিক বাধা, বা এটাকে বলে স্টেরিক বাধা। স্টেরিক বাধা মানে স্থানজনিত বাধা, স্টেরিক বাধা বা স্থানজনিত বাধা। এই স্থানজনিত বাধার জন্য মানে স্টেরিক বাধার জন্য, যাতে করে আসতে পারতেছে না, তো এইখানে যেহেতু আসতে পারতেছে না, এইটা কারণে এর ক্ষারধর্মিতা কমে যায়। তার মানে 1 ডিগ্রি চেয়ে 2 ডিগ্রি বেশি ক্ষারধর্মী, 2 ডিগ্রি চেয়ে 3 ডিগ্রি আরো বেশি ক্ষারধর্মী হওয়ার কথা, কিন্তু না, সবচেয়ে বেশি ক্ষারধর্মী আসলে 2 ডিগ্রি। সবচেয়ে বেশি ক্ষারধর্মী কে বলো? সবচেয়ে বেশি ক্ষারধর্মী হচ্ছে 2 ডিগ্রি। তার চেয়ে কম হচ্ছে 1 ডিগ্রি, তার চেয়েও কমে যায় 3 ডিগ্রি। 3 ডিগ্রি কেন কমে গেছে? স্টেরিক বাধার জন্য। মানে বড় বড় অ্যালকাইল মূলক সব পাশ থেকে যুক্ত থাকলে H+ আসা ওনার জন্য কঠিন হয়ে যায়, তাই আসলে বাধা পায়, স্টেরিক বাধা পায়। এবং এদের চেয়ে ক্ষারধর্মী কম হচ্ছে তোমার হচ্ছে অ্যামোনিয়া। এইটা হচ্ছে আমাদের ক্ষারধর্মিতার ক্রম। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝছো? তারা ক্ষারধর্মিতার ক্রমটা হচ্ছে 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি গ্রেটার দেন হচ্ছে অ্যামোনিয়া। ক্লিয়ার? বুঝেছো? তাহলে তোমাকে যদি বলে যে তুমি কিভাবে করে অ্যান্সার দিবা, অ্যামোনিয়ায় নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্বের চেয়ে যেহেতু
1 ডিগ্রি অ্যামিনে অ্যালকাইল মূলক যুক্ত থাকে হাইড্রোজেনের জায়গায়, অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা, তাই নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে সহজেই H+ আক্রমণ করতে পারে, তাই অ্যামোনিয়ার চেয়ে 1 ডিগ্রি অ্যামিন বেশি ক্ষারীয়, হ্যাঁ, বেশি ক্ষারধর্মী। আবার 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দুটি আর যুক্ত থাকায়, দুটি অ্যালকাইল মূলক যুক্ত থাকায় নাইট্রোজেন আরও বেশি পরিমাণে মানে নাইট্রোজেনে ইলেকট্রন ঘনত্ব আরও বৃদ্ধি পায়, তাই আরও সহজে H+ অ্যাটাক করতে পারে, মানে আক্রমণ করতে পারে, তাই 2 ডিগ্রি অ্যামিন আরও বেশি ক্ষারীয়। এরপর যখন 3 ডিগ্রি অ্যামিনের কথা বলবা তখন বলবা নাইট্রোজেনের 3 ডিগ্রি অ্যামিনে নাইট্রোজেনের 3 পাশে 3টি অ্যালকাইল মূলক যুক্ত থাকায় এস্টেরিক বাধার সম্মুখীন হয়, H+ এস্টেরিক বাধার সম্মুখীন হয়, এজন্য 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা কমে যায়। তাই আমরা ক্রমটা মনে রাখবো 2, 1, 3। 2 ডিগ্রি সবচেয়ে বেশি ক্ষারধর্মী, তার চেয়ে 1 হচ্ছে কম, তার চেয়ে 3, তার চেয়ে হচ্ছে অ্যামোনিয়া। বুঝছো? ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষায় আসবে। মোস্ট ইম্পর্টেন্ট এখানকার এই যে অ্যামিনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে এটা একটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে অ্যামিনের ক্রম। ওকে, ঠিক আছে। এখন অ্যামিনের আমরা ক্ষারধর্মিতা পড়লাম। এইবার সিকিউ সলভ করাবেন কবে? সিকিউ এবং এমসিকিউ এর আমি ডেট দিয়ে দিব, ডেট দিয়ে সলভ করাই দিব, ঠিক আছে? তার আগে যদি অন্য চ্যাপ্টারও দরকার হয়, কারণ সিকিউ এমসিকিউ এই চ্যাপ্টার তো শেষ করে দিলাম, তো আরও চ্যাপ্টার যেগুলো আছে সেগুলোর যে সিকিউ এর এমসিকিউ এর যে একটা আমি বানাতে যাচ্ছিলাম সেটা আমি করে দিব, সেটা আবার শুরু করে দিব, সেটা আমি তোমাদেরকে একটা ডেট দিব আর কি। দেখি তোমাদের মধ্যে রেসপন্সের উপরে ডিপেন্ড করছে যে কবে থেকে আমরা শুরু করব, তবে শুরু করবো ইনশাল্লাহ। প্রথম পত্রের পর্যাবৃত্ত ধর্মের, দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের শেষ করাই দিতেন তাহলে খুব ভালো হতো। পর্যাবৃত্ত ধর্ম তো শেষই করাই দিছি ইয়াতে, ফ্রি প্লে লিস্টে শেষ করাই তো আছে। 26 ব্যাচের জন্য আরেকটা ক্লাস দিতে হবে, সেটা দিয়ে দিব, 7 নাম্বার ক্লাস দিয়ে দিব। ওকে, ঠিক আছে। এইবার আসো, এইবার অ্যামোনিয়া এই যে অ্যামিন যে আছে, অ্যামিন সম্পর্কে একটা তথ্য। অ্যাকচুয়ালি থামো, আমরা এখান থেকে শুরু করে দেই। আমরা তো এবার অ্যামিনের প্রস্তুতি পড়ব। অ্যামিনের কি হচ্ছে এটা, অ্যামিনের প্রস্তুতি, অ্যামিনের প্রস্তুতি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। অ্যামিনের প্রস্তুতি, অ্যামিন কিভাবে প্রস্তুতি করা যায়? আচ্ছা, একটা জিনিস দেখো, অ্যামিনের প্রস্তুতির একটা খুবই সিগনিফিকেন্ট একটা জিনিস আমি তোমাকে বলি। যতগুলা নাইট্রোজেন যুক্ত মূলক আছে এদের বিজারণ করলে তুমি অ্যামিন পাবা। কি বলতেছি, কি বললাম বলো তো? এই জিনিসটা মনে রেখো, এই জিনিসটা মনে রাখো। নাইট্রোজেন যুক্ত মূলককে, নাইট্রোজেন যুক্ত মূলকের বিজারণ করলে অ্যামিন পাওয়া যায়। ঠিক আছে? নাইট্রোজেন যুক্ত মূলকের বিজারণ করলে অ্যামিন পাওয়া যায় মানেটা কি? এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হইল নাইট্রোজেন যুক্ত মূলকগুলো কি কি আছে বলো তো? নাইট্রোজেন যুক্ত মূলকগুলো কি কি আছে? যেমন তোমার আছে নাইট্রোমূলক, নাইট্রোমূলকের তুমি বিজারণ করলে অ্যামিন পাবা। তারপরে তোমার সায়ানাইড আছে, সায়ানাইড, আইসোসায়ানাইড আছে, নাইট্রোমূলক আছে,
আচ্ছা, প্রথমে অ্যামাইড লিখি। অ্যামাইড আছে, এরপরে নাইট্রোমূলক আছে। এগুলো যে এই সবগুলারই তুমি যদি বিজারণ করো তুমি অ্যামিন পাবা। তাহলে অ্যামিনের প্রস্তুতি যখন তোমাকে আমি বলবো, এই প্রস্তুতিগুলো কিন্তু তুমি বলতেই পারবা যে সায়ানাইড থেকে, আইসোসায়ানাইড থেকে, অ্যামাইড থেকে, অ্যামাইড থেকে, নাইট্রো থেকে, এগুলো কিন্তু তুমি বলতেই পারবা। বুঝতে পারছো? চারটা কিন্তু প্রস্তুতি তুমি জানো, এদের বিজারণ করলে তুমি অ্যামিন পাবা। তো আমরা প্রস্তুতি কি কি প্রকারে করা যায় প্রস্তুতি, তাহলে সেটার একটা লিস্ট করে ফেলি, তারপরে এক এক করে প্রস্তুতি করি, কি বলো? তাই না? ভালো হবে জিনিসটা। যেমন 1 নাম্বার আমরা যদি বলি যে অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া থেকে। এইটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আসো বিজারণগুলো বলা শুরু করি। সায়ানাইডের বিজারণ, সায়ানাইডের বিজারণ। 3 নাম্বার আইসোসায়ানাইডের বিজারণ, আইসোসায়ানাইডের বিজারণ। 4 নাম্বার অ্যামাইডের বিজারণ, অ্যামাইডের বিজারণ। 5 নাম্বার নাইট্রোমূলকের বিজারণ। দেখছো, সব বিজারণগুলো থেকে তুমি পাবা। এক্সট্রা একটা আছে, সেটাকে বলি আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। এই তো এগুলো হচ্ছে আমাদের কি কি ভাবে করে তুমি অ্যামিন প্রস্তুত করতে পারো। অ্যামিনের প্রস্তুতি তোমার কি কি প্রকারে হতে পারে। অ্যামিনের প্রস্তুতি আমি জিনিসটাকে অনেক সহজ করে দিছি না? কি সহজ বলো তো? এই যে নাইট্রোজেনযুক্ত যে কোনো কিছুর বিজারণে তুমি অ্যামিন পাবা। যেমন সায়ানাইড থেকে তুমি পাবা আইসোসায়ানাইড, নাইট্রোজেন আছে আইসোসায়ানাইড। অ্যামাইড CONH2, অ্যামাইড থেকে পাবা নাইট্রোজেনযুক্ত যে কোনো কিছুর বিজারণে তুমি আসলে অ্যামিন পাবা। হফম্যান ক্ষুদ্রাংশকরণটাও অ্যামাইড থেকেই, যদিও একটু ডিফারেন্ট আছে, আমি বলে দিব যে কিভাবে করে পড়তে হবে জিনিসটা। দেখো এখন খেয়াল করো, আচ্ছা প্রথম যে কথাটা লিখছি আমরা, সেটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া থেকে, অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া থেকে এটা লিখছি। তোমাদেরকে একটা তথ্য দিই, তথ্যটা এই পাশে দিচ্ছি। দেখো, অ্যামোনিয়ার ভাঙ্গন সাধারণত, অ্যামোনিয়া এর ভাঙ্গন এই ভাঙ্গন জানাটা তুমি যদি, বিশেষ করে তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা, দেখবা যে ভাঙ্গন জানাটা খুব দরকার। এবং এই জন্য আমি অ্যাডমিশনের জন্য যে ভিডিওটা দিছিলাম, পুরোপুরি অ্যাডমিশনের জন্য, তুমি দেখবা আলোড়ন এক্সারসাইজের ইউটিউব চ্যানেলে জৈব যৌগের উপর 2টা কম্প্যাক্ট ক্লাস আছে, মানে জৈব যৌগের উপরে প্রায় 11 ঘন্টা 2টা মিলায়। এটা অ্যাডমিশনের জন্য, সেখানে দেখবা যে ভাঙ্গনগুলো সবগুলো শেখাইছি। ভাঙ্গনগুলো শেখা জরুরি, বুঝতে পারছো? এই ভাঙ্গনগুলো শিখলে তোমার জন্য সুবিধা হবে। তার মধ্যে এই ভাঙ্গনটা মনে রাখবা, অ্যামোনিয়া বা অ্যামিনে সবগুলাতে এইচটা হচ্ছে প্লাস, বাকিটুকু মাইনাস। যেমন অ্যামোনিয়াতে এইচটা হচ্ছে প্লাস, NH2 হচ্ছে মাইনাস অ্যামোনিয়ার মধ্যে। আবার তোমাকে যদি বলি প্রাইমারি অ্যামিন, শুধু মনে রাখবা এইচ, একটা এইচ হচ্ছে প্লাস, আর বাকি যতটুকু থাকে RNH হচ্ছে তোমার মাইনাস, বাকি যতটুকু থাকে সেটা হচ্ছে মাইনাস। যদি সেকেন্ডারি অ্যামিন বলি R2NH, তাহলে একটা এইচ হচ্ছে প্লাস, আর বাকি R2N হচ্ছে তোমার মাইনাস, এরকম আর কি জিনিসটা। এটা মনে রাখবা, অ্যামোনিয়া বা অ্যামিনের ভাঙ্গন বিষয়টা, এটা মনে রাখবা।
সবাই কি বুঝতে পারছো? মানে এগুলো সবগুলোর ক্ষেত্রেই এইচটা হচ্ছে প্লাস, বাকিটুকু মাইনাস। তো তোমাকে আমি যদি বলি তোমার কাছে আছে অ্যালকাইল হ্যালাইড এবং তার সাথে তুমি অ্যামোনিয়া যোগ করছো। অ্যালকাইল হ্যালাইডে কি যোগ করছো বলো তো? অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি অ্যামোনিয়া যোগ করছো, অ্যামোনিয়া যোগ করছো। তো তুমি তো জানোই অ্যামোনিয়ার এইচ হচ্ছে প্লাস আর NH2 হচ্ছে মাইনাস। তার মানে এই এইচ যেহেতু প্লাসের জায়গায় আমরা জানি যে আরটা হচ্ছে প্লাস, এক্সটা হচ্ছে মাইনাস। তার প্লাসের জায়গায় একটা প্লাস জিনিস আসবে, তাহলে এইচটা যেহেতু প্লাস, ওই প্লাসের জায়গায় একটা আর চলে আসবে, তার মানে হয়ে যাবে RNH2। এইবার এইখানে যদি আমরা আরেকটা অ্যালকাইল হ্যালাইড যুক্ত করি, দেখো আরটা প্লাস এক্সটা মাইনাস, এখানে জানি কে প্লাস, একটা এইচ হচ্ছে প্লাস আর বাকিটুকু মাইনাস। তাহলে বাকিটুকু যে মাইনাস, এইচ বাদ দিয়ে বাকিটুকু যে মাইনাস, ওর সাথে প্লাস জিনিসটা যুক্ত হবে। তার মানে এন এর সাথে আরেকটা আর যুক্ত হবে এইচ এর জায়গায়। তার মানে এইবার হয়ে যাবে কি RNH, এখানে আরেকটা আর চলে আসবে। কেন হইলো বুঝতে পারছো? কারণ এইচ তো প্লাস আর বাকি RNHটা কি মাইনাসের সাথে প্লাস যুক্ত হয়, অথবা মাইনাস এখানে যে এইচটা প্লাসের জায়গায় প্লাস রিপ্লেস হয়ে আসে, প্লাসকে রিপ্লেস করে, মাইনাসকে রিপ্লেস করে। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? তারপরে আমি যদি এর পরের ধাপে যদি যাই, পরের ধাপটাতে এটাতে যদি আরেকটা অ্যালকাইল হ্যালাইড দিই, তাহলে কি হবে? এইটা এইচ প্লাস আর বাকিটুকু মাইনাস, তাহলে এইচটা যে প্লাসের জায়গায় আরেকটা আর চলে আসবে, তাহলে 3 ডিগ্রি অ্যামিন হয়ে যাবে। হবে কি হবে না বলো? হবে। তো দেখো আমাদের প্রথমে ছিল অ্যামোনিয়া, সেখান থেকে আমরা করছি 1 ডিগ্রি অ্যামিন, সেখান থেকে করছি 2 ডিগ্রি অ্যামিন, সেখান থেকে আমরা করছি 3 ডিগ্রি অ্যামিন। এবং এইটার পরবর্তীতে তুমি যদি আরেকবার আরএক্স যুক্ত করো, আরটা প্লাস এক্সটা মাইনাস, এখন এখানে তো মুক্তজোড় আছে, মুক্তজোড়ের সাথে আর প্লাসটা যুক্ত হয়ে যাবে। তার মানে হয়ে যাবে এরকম যে এন, এখানে যে আর প্লাস যে হইল, তার মানে কি আর প্লাস যেহেতু যুক্ত হয়েছে, তার মানে পুরাটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এইচ প্লাস যুক্ত হইলে যেমন প্লাস হয়ে যায়, আর এক্সটা তো মাইনাস আছেই, এই যোগটা তৈরি করে ফেলবে। বুঝতে পারছো? তার মানে এটা কোয়াটারনারি অ্যামিন বা 4 ডিগ্রি অ্যামিন তৈরি করে ফেলবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা ধাপে প্রথমে অ্যামোনিয়া প্লাস আরএক্স মিলে 1 ডিগ্রি অ্যামিন, তারপর আবার আরএক্স দিবা, তাহলে প্লাস জিনিস এইচ প্লাসকে রিপ্লেস করবে, তাহলে R2 NH হয়ে যাবে 2 ডিগ্রি অ্যামিন। আবার যদি আরএক্স যুক্ত করো, তাহলে আরেকটা আর এইচকে আরেকটা রিপ্লেস করবে, তার মানে এটা হয়ে যাবে 3 ডিগ্রি অ্যামিন। আরও যদি আরএক্স দাও, তাহলে এইবার আর কিন্তু সন্নিবেশ বন্ধন, লাস্টে সন্নিবেশ বন্ধন, আর তো রিপ্লেস করার জায়গা নেই, লাস্টে একটা সন্নিবেশ বন্ধন। একটু আগে পড়ছিলাম সেই জিনিসটা। তাহলে বুঝতে পারছো জিনিসটা? এইটা অনেক সময় আমরা দেখো, এইটাকে অনেকে আমরা অ্যালকাইলেশনও বলি, যে অ্যালকাইল মূলকটা বারবার যুক্ত হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা, এটা অ্যামিনের বিক্রিয়ার মধ্যেও এটা আসলে থাকে। অ্যামিনের বিক্রিয়া, অ্যামিন যে বিক্রিয়া করে সেটার মধ্যেও এটা থাকে। এইবার খেয়াল করো 2 নাম্বার। এইবার তো আমাদের বিজারণ শুরু হবে। বিজারণের মধ্যে প্রথমে কি বিজারণ বলো তো? সায়ানাইড থেকে, CN থেকে। ব্যাপারটা কিছুই না, মানে তোমাকে জানতে হবে যে সায়ানাইডের বিজারণ করলে তুমি কি পাবা। বলো, সায়ানাইডের বিজারণ করলে তুমি কি পাবা? বলছি নাইট্রোজেন যুক্ত যে কোনো জিনিসের বিজারণ করলে তুমি, হ্যাঁ, যে সায়ানাইড এটার বিজারক এক ডিগ্রি অ্যামিন, মনে করো RCN, বিজারণ করছো, বিজারক হিসেবে ব্যবহৃত হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজারণ করলে তোমার 1 ডিগ্রি অ্যামিন পাবা। RCH2NH2 সমান কার্বন বিশিষ্ট। এখানে আর ছিল এবং সি ছিল, ওই যে একটা কার্বন ছিল বাইরে, সমান কার্বন বিশিষ্ট
তুমি আসলে কি পাবা বলো তো? তুমি আসলে অ্যামিন পাবা। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? মানে এখানে জয়টা কার্বন থাকবে, এখানে এই যে কার্বন আছে আর এবং কার্বন আছে, এখানেও আর এবং একটা কার্বনই আছে। তাহলে এটা কয় ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন। এখন যদি আমরা বলি আইসোসায়ানাইড থেকে, আইসোসায়ানাইড থেকে আইসোসায়ানাইড থেকে কি পাবা? তাহলে আইসোসায়ানাইড যদি থাকে, এইটাকে তুমি যদি বিজারক দ্বারা বিজারণ করো, আইসোসায়ানাইড বিজারক দ্বারা বিজারণ করলে তুমি 2 ডিগ্রি অ্যামিন পাবা। ঠিক আছে? দেখো, মনে করো তোমার কাছে আছে আরএনসি, আরএনসি মানে আইসোসায়ানাইড। তুমি কি করলা? তোমার কাজ হইলো তুমি বিজারণ করবা কোনটাতে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। এইবার দেখো আইসোসায়ানাইড তো এই যে এনসি মানে তো আইসোসায়ানাইড। এইবার তোমার হাইড্রোজেনগুলো এখানে যদি প্রবেশ করো, তাহলে আর এনটা মাঝখানে যেহেতু আছে, এনের তো আর একটা হাত ফাঁকা, তাহলে একটা হাতে তুমি যদি এখানে এইচ দাও, তাহলে এখানে একটা এইচ দিয়ে দিলা। আর এখানে আমরা মানে দেখো এনসি এর ক্ষেত্রে তো বন্ড আছে, কিন্তু আমি যদি এটাকে সিঙ্গেল বন্ড করে দিই, তাহলে নাইট্রোজেনের যে 3টে হাত তার মধ্যে একটা হাত বের হবে, সে জায়গায় যদি হাইড্রোজেন বসাই দিই, তাহলে এই জায়গায় একটা হাইড্রোজেন বসাই দিলাম, এটাও আবার সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম। তাহলে কার্বন আরও কয়টা হাইড্রোজেন পাবে? 3টা হাইড্রোজেন, কারণ কার্বনের একটা হাত পূরণ হয়েছে, আরও 3টা হাইড্রোজেন একে দিয়ে দিলাম। কোথা থেকে পাইলাম? বিজারণ থেকে। বিজারণে তো হাইড্রোজেন থাকবেই, বিজারণের মধ্যে হাইড্রোজেন থাকবেই। তার মানে এইটা কিন্তু তোমার আইসোসায়ানাইড তৈরি হলো। ওই যে আর এনএইচ আর, এটা সরি 2 ডিগ্রি অ্যামিন তৈরি হলো। এটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন। এটা কয় ডিগ্রি অ্যামিন? 2 ডিগ্রি অ্যামিন। তাহলে আইসোসায়ানাইড থেকে আসলে 2 ডিগ্রি, শুধু সায়ানাইড থেকে 1 ডিগ্রি। কারণ এখানে তো এইখানে সি ছিল, এখানে এইটা যদি একক বন্ধন হয় তাহলে এখানে এইচ আসবে 2টা, এখানে এইচ আসবে 2টা। এটা 1 ডিগ্রি অ্যামিন ছিল। আইসোসায়ানাইড হলো 2 ডিগ্রি অ্যামিন। বুঝছো? ক্লিয়ার? তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে বিজারণ করলে এই জিনিসটা হবে। 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যামিন দিয়ে করা শেষ। তাহলে 3টা প্রস্তুতি কিন্তু আমরা ইতিমধ্যে করে ফেলছি, এইটা, এইটা এবং এইটা। এইবার আসবে অ্যামাইডের বিজারণ এবং লাস্টে আমাদের নাইট্রেটের বিজারণ, নাইট্রোমূলকের বিজারণ। অ্যামাইড 4 নম্বর। বলো অ্যামাইডের বিজারণ কি হবে? বলতে পারবা? অ্যামাইডের বিজারণ কিভাবে করবা বলো? অ্যামাইডের বিজারণ কিভাবে করবা? অ্যামাইড, অ্যামাইড জিনিসটা কি জানো তো? অ্যাসিড অ্যামাইড আর কি। আর সি ডাবল বন্ড ও NH2, এটাকে বলি আমরা অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। এটার তুমি যদি বিজারণ করো, অ্যামাইডের বিজারণ যদি করো, একই কথা বারবার বলে তো আর লাভ নাই, আমাদের হবে তো অ্যামিন, সমান কার্বন বিশিষ্ট অ্যামিন হবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে তুমি যদি বিজারণ করো, এখানে যে একটা কার্বন আছে ডাবল বন্ড ওটা চলে যাবে, এখানে চলে আসবে আর CH2 NH2 এবং অক্সিজেনটা পানি আকারে বের হয়ে যাবে। অক্সিজেনটা কি? পানি আকারে বের হয়ে যাবে। এটাকেই আমরা বলবো হচ্ছে অ্যামাইডের বিজারণ। মানে যতগুলা কার্বন এখানে আছে সমান কার্বন বিশিষ্ট অ্যামিন তৈরি হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সমান কার্বন বিশিষ্ট অ্যামিন তৈরি হবে। বুঝতে পারলা নাকি ভেজাল আছে বলো? বুঝতে পারছো? 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে নাইট্রো, নাইট্রো থেকে দেখো তোমার কাছে আছে মনে করো আর NO2, আর NO2 আছে, তাই না? তো আর NO2 কে তুমি কি বানাবা? তুমি কিন্তু বানাতে চাও আর NH2 সমান কার্বন বিশিষ্ট অ্যামিন বানাইতে চাও। সাধারণত এই অক্সিজেনকে বের করার জন্য, এই অক্সিজেন নাইট্রোজেনের সাথে যে অক্সিজেনটা আছে
কার্বনের সাথে অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের সাথে অক্সিজেনটা অনেক বেশি দৃঢ় থাকে, তাই এই অক্সিজেন বের করার জন্য আমরা ধাতু ইউজ করি যেটার নাম হচ্ছে টিন, এসএন। এসএন এবং HCl এইটার উপস্থিতিতে আসলে এই বিক্রিয়াটা ঘটে। এসএন প্লাস HCl মিলে জায়মান হাইড্রোজেন আসে, সেই জায়মান হাইড্রোজেন থেকে আসলে বিক্রিয়াটা হয়। এসএন প্লাস HCl, এখান থেকে জায়মান হাইড্রোজেন আসে, এটা দিয়ে তোমার এই যে NO2টা NH2-তে পরিণত হয়ে যায়, প্লাস হচ্ছে অক্সিজেনটা বের হয়ে পানিতে পরিণত হয়। তো এইটাই হচ্ছে নাইট্রো থেকে কিভাবে করে তুমি অ্যামিন পাবা, জিনিসটা হচ্ছে এরকম। বুঝছো? ক্লিয়ার 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 বুঝছো? ওকে, এখন দেখো লাস্ট ওয়ান, যেটার নাম হচ্ছে 6 নম্বর। 6 নম্বর কি? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এইটাও আসলে কি থেকে জানো? এটাও আসলে অ্যামাইড থেকে, এইটাও আসলে অ্যামাইড থেকে। আর সি ডবল বন্ড ও দিয়ে NH2, অ্যামাইড থেকে। অ্যামাইডের সাথে ব্রোমিন এবং ক্ষার যদি যুক্ত করা হয়, ব্রোমিন এবং ক্ষার NaOH বা KOH, ক্ষার যুক্ত করলে তোমার যেই জিনিসটা তৈরি হবে, সেটা কি জিনিস তৈরি হবে? এই যে সিওটা যে আছে, এই সিওটা ভ্যানিশ হয়ে যাবে। সিওটা ভ্যানিশ হয়ে যেয়ে কি তৈরি করবে? সিওটা কি হয়ে যাবে বলো তো? ভ্যানিশ হয়ে যাবে। সিওটা ভ্যানিশ হয়ে যেয়ে আর NH2 তৈরি করবে, এবং সিওটা এই যে সোডিয়ামের সাথে মিলায় কার্বনেট তৈরি করবে, সোডিয়াম কার্বনেট। এনএটা বিআরের সাথে মিলে NaBr, এবং OH যেহেতু আছে তার মানে OH এর সাথে মিলায় পানি তৈরি করবে, NaBr প্লাস হচ্ছে H2। এটাকে বলা হয় হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, মানে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। হ্যাঁ, বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? আমাকে একটু জানাও, এটা কি বুঝলা? তো বলো দেখি, দুইটা জিনিসের মধ্যে এইখানে দেখো, খেয়াল করো, এইটাকে আমরা একটা জিনিস, এখানে তোমাদেরকে একটা মজার একটা রিঅ্যাকশন বলি। আমি যদি তোমাকে বলি ইথানেমাইড, ইথানেমাইড তোমার কাছে মনে করো আছে, এবং ইথানেমাইড থেকে আমি দুইটা জিনিস তৈরি করতে চাই, একটা হচ্ছে মিথাইল অ্যামিন বা অ্যামিনোমিথেন, মিথাইল অ্যামিন, আরেকটা হচ্ছে ইথাইল অ্যামিন। দুইটা জিনিস তৈরি করতে চাই, তাহলে কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব? কি মনে হচ্ছে বলো? জিনিসগুলা কি? ইথানামাইড জিনিসটা কি? ইথানামাইড জিনিসটা হচ্ছে CH3CONH2, এটা হচ্ছে ইথানামাইড, তাই না? CH3CONH2। আমি চাই এখান থেকে মিথাইল অ্যামিন তৈরি করতে, তাহলে কি করব? এখান থেকে আমি চাই ইথাইল অ্যামিন তৈরি করতে, তাহলে কি করব বলতে পারবা? এটা মনে করো A নাম্বার প্রসেস, এটা মনে করো B নাম্বার প্রসেস, কোনটাতে কি আসলে হবে? A নাম্বার প্রসেসে কোন দিক দিয়ে যাব, 2 নাম্বার প্রসেসে কোন দিক দিয়ে যাব, কি হবে বলো? কোন ক্ষেত্রে আমরা কোন দিক দিয়ে যাব? দেখো, ইথানামাইড আছে, অ্যামাইড থেকে অ্যামিন পাওয়ার দুইটা প্রসেস, একটা হচ্ছে বিজারণ আর একটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, দুইটা প্রসেস, দুইটা। এখন হফম্যান ক্ষুদ্রাংশকরণ করলে কার্বনের সংখ্যা কমে যায়, কার্বনের সংখ্যা কি হয়? কমে যায়, তাহলে এই সিওটা চলে যাবে, তাহলে সেটা মিথাইলামিন হবে। তার মানে আমি যদি মিথাইলামিন তৈরি করতে চাই তাহলে আমাকে হফম্যান ক্ষুদ্রাংশকরণে যাইতে হবে, আর আমি যদি সমান কার্বন বিশিষ্ট অ্যামিন তৈরি করতে চাই তাহলে আমাদেরকে বিজারণে যাইতে হবে। তার মানে এক নাম্বারের ক্ষেত্রে, A নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে আসলে দিতে হবে যে CH3CONH2, এইখান থেকে যদি তুমি এটা দিতে চাও তাহলে ব্রোমিন ক্ষারীয় মাধ্যমে ব্রোমিনের সাথে বিক্রিয়া, যেটাকে আমরা বলি হফম্যান ক্ষুদ্রাংশকরণ,
সেই ক্ষেত্রে তুমি মেইন প্রোডাক্ট হিসাবে মিথাইলামিন পাবা। এটা অ্যাকচুয়ালি আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ, তাই না? ওকে, আর আমরা যদি সেকেন্ডটা আমরা যদি বলি সমান কার্বনের অ্যামিন পেতে চাই অ্যামাইড থেকে, সমান কার্বনের, তাহলে আমাদেরকে যেতে হবে কি দিয়ে? বিজারণ করতে হবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে যদি আমরা বিজারণ করি তাহলে আমরা সমান কার্বন বিশিষ্ট অ্যামিন পেয়ে যাব, মানে ইথাইলামিন পেয়ে যাব। এটা হবে হচ্ছে আমাদের বিজারণ দ্বারা। এটা হবে কি দ্বারা বলো তো? বিজারণ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এ নাম্বারটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ আর বি নাম্বারটা হচ্ছে বিজারণ। এটা মনে রাখবো আমরা। তাহলে এই হলো আমাদের প্রস্তুতি, এই হলো আমাদের অ্যামিনের প্রস্তুতি। অ্যামিনের ক্ষেত্রে অ্যামিনের যেই জিনিসগুলা তোমার অ্যামিনটা যে আমরা প্রস্তুত করলাম, এই সবগুলা অ্যামিনের প্রস্তুতি কিন্তু তুমি ইয়ের ক্ষেত্রে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রেও বের করতে পারো। অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রেও তুমি এগুলো কাজে লাগাইতে পারো। যেমন অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে তুমি এই জিনিসগুলো ব্যবহার করতে পারবা। অ্যারোমেটিক অ্যামিন দেখো, মানে জিনিসটা অ্যারোমেটিক অ্যামিনটা এটাকে তোমাকে ভিন্ন করে যে পড়তে হবে তা না, এগুলোই ইম্পর্টেন্ট। অ্যারোমেটিক অ্যামিনে এগুলো ইম্পর্টেন্ট। অ্যামিন প্রস্তুতি প্রায় সেম, প্রায়টা কেন লিখছি? দুই একটা জিনিস অ্যাড হয় যেগুলো খুব বেশি পরিমাণে প্রয়োজন নাই এখন। তো প্রায় সেম বলতে অ্যাকচুয়ালি জিনিসটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে যেমন তোমাকে কেউ যদি বলে এই জায়গায় বেনজিনের উপরে এইখানে আছে মনে করো NO2 নাইট্রোবেনজিন, এই নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করা যাবে কিনা, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করা যাবে কিনা, তুমি বলবা ডেফিনেটলি যাবে। মানে অ্যানিলিন মানে কি আসলে? NH2, এই যে বেনজিনের উপর NH2, তো এইটা তৈরি করা যাবে কিনা, তুমি বলবা ডেফিনেটলি যাবে। আগের মতো আগে কি দিচ্ছিলাম SnHCl দিচ্ছিলাম, এখানেও SnHCl দিব। আমরা বিজারণ করতেছিলাম Sn+HCl দিয়ে বিজারণ করতেছিলাম নাইট্রোর ক্ষেত্রে, এখানেও তাই দিব। ওখানে যেমন অক্সিজেনটা পানি আকারে বের হয়েছে, এখানেও পানি আকারে বের হবে। তাহলে সেম, নাইট্রো থেকে সেম। তোমাকে কেউ যদি বলে আচ্ছা আমার কাছে যদি এরকম থাকে যে CO NH2 বেনজানামাইড যদি থাকে, এইটার ক্ষেত্রে আমি এইরকম করলে, মানে জিনিসটা যে সেম এটা জাস্ট বুঝাই দিচ্ছি, এরপরে তুমি নিজেই পারবা জিনিসটা যে সেম। তোমাকে কেউ যদি বলে যে ঠিক আছে এইটাতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে বিজারণ করব, তাহলে কি করব? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে বিজারণ করলে কি হবে? এই সিওটা সমান কার্বন বিশিষ্ট অ্যামিন তৈরি হবে, সিও এর জায়গায় CH2 তে পরিণত হবে, সিওটা CH2 তে পরিণত হবে অ্যাকচুয়ালি, এখানে CH2 NH2 হয়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? আর যদি আমরা বলি না আমরা এটা করব না, এই বিজারণ আমরা করতে চাই না, এটা তো বিজারণ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে বিজারণ আমরা করতে চাই না, আমরা চাই ব্রোমিন প্লাস হচ্ছে ক্ষার, মানে হফম্যান চাই আমরা। তাহলে সেক্ষেত্রে কি হবে? সিওটা ভ্যানিশ হয়ে যাবে, অ্যানিলিন তৈরি করবে। কথা কি বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝতে পারলা? জিনিসটা সেম, কোনো আলাদা কিছু নাই, আলাদা কোনো চিন্তা করার প্রয়োজন নাই। তবে এই ক্ষেত্রে আরও কিছু প্রসেসে অ্যানিলিন তৈরি করা যায়, যেমন ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করা যায়। হ্যাঁ, ক্লোরোবেনজিনের সাথে অ্যামোনিয়া যোগ করলে তোমার অ্যানিলিন হয়। তারপরে তোমার ডায়োজোনিয়াম লবণ থেকে অ্যানিলিন তৈরি করা যায়। সেইটা অ্যানিলিনের ভিন্ন কথা, যে অ্যানিলিন তৈরি করার প্রসেস আরও আছে, সেটা ভিন্ন, কিন্তু প্রসেসগুলো সেম। যে অন্যান্য প্রসেসের মধ্যে যেমন ক্লোরোবেনজিন থেকেও অ্যানিলিন প্রস্তুত করা যায়, ক্লোরোবেনজিনের সাথে তুমি যদি অ্যামোনিয়া যোগ করো, ক্লোরোবেনজিনের সাথে কি যোগ করো বলো তো? অ্যামোনিয়া যদি যোগ করো,
জাস্ট অ্যামোনিয়া তুমি যোগ করবা, ঠিক আছে? অ্যামোনিয়া যোগ করলে তোমার আসলে অ্যানিলিন হয়। এখানে প্রভাবক আছে, মানে বিষয়টা হচ্ছে কি, অ্যানিলিন বানাতে হলে তোমার জাস্ট ক্লোরোবেনজিনের সাথে অ্যামোনিয়া যোগ করলে হবে না, এখানে প্রভাবক আছে। CO2 হচ্ছে প্রভাবক, 200 ডিগ্রি সেলসিয়াস 300 অ্যাটমসফিয়ার চাপ। এটা হচ্ছে CO2 হচ্ছে প্রভাবক, 200 ডিগ্রি সেলসিয়াস আর 300 অ্যাটমসফিয়ার হচ্ছে চাপ, এটা হচ্ছে প্রভাবক। তো এটা স্পেসিফিক, এর জন্য এটা স্পেসিফিক যে এই জিনিসটা ক্লোরোবেনজিন থেকে তুমি অ্যানিলিন প্রস্তুত করতে গেলে অন্যান্য বিশেষ বিক্রিয়া হিসাবে তুমি লিখে রাখতে পারো অন্যান্য বিশেষ প্রস্তুতি ক্লোরোবেনজিন থেকে তৈরি করা যায়। আবার বেনজিন ডায়োজোনিয়াম লবণ থেকে তৈরি করা যায়। বেনজিন ডায়োজোনিয়াম লবণ আমরা আজকে পড়ব। বেনজিন ডায়োজোনিয়াম লবণ থেকে তৈরি করা যায়। এইখানেও আমরা এই জিনিসটা, ডায়োজোনিয়াম লবণ জিনিসটা কি, এটা থেকে কিভাবে করে তৈরি করা যায়, কেন হয়, সেগুলো নিয়ে আমরা পড়ব। বেনজিন ডায়োজোনিয়াম লবণ যে আছে, এর যদি তুমি কি করো, এটার যদি তুমি বিজারণ করো, SnHCl এ বিজারণ করলেও তুমি আসলে অ্যামিন পেয়ে যাবা। বুঝছো? তো এই ক্ষেত্রেও তুমি আসলে অ্যামিন পেয়ে যাবা। এটা সাধারণত NH4Cl আসলে আসে। এইটার মানে এখানে দুই প্রকার প্রভাবক ইউজ করা যায়। আজকে আমি দেখাবো, এর বিজারণটা আমি দেখাবো। যেমন এখানে ZnHClটা বেশি ইউজ করা হয় এবং এটা অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা কিন্তু তোমার এই জিনিসটা কিন্তু নট সো ইম্পর্টেন্ট, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে নাকি কি হচ্ছে, এটা তোমার জন্য অতটা ইম্পর্টেন্ট না। এই দুইটা বিশেষ বিক্রিয়া জাস্ট তুমি মনে রাখতে পারো, কিন্তু এটা ইম্পর্টেন্ট না অতটা। এইটা আমরা পরে পড়বো, তো তখনই তুমি দেখে নিবা যে এটা কিভাবে করে হচ্ছে। এটা পরে পড়বো, যে যখন তুমি ডায়োজোনিয়াম লবণ পড়বা তখনই তুমি পড়ে নিবা এই জিনিসটা। ওকে, ফেনল থেকেও তৈরি করা যায়। ফেনল থেকে তৈরি করা যায় যে ZnCl2, মানে এই একইভাবে, মানে তোমার একটা জিনিস কি, এগুলো বিশেষ যে প্রস্তুতিগুলো আছে, এই বিশেষ প্রস্তুতিগুলা তেমন কাজে লাগে না, তাও দিয়ে রাখি যেহেতু তোমাদের কোনটা ইম্পর্টেন্ট না সেগুলো আমি বলে রাখবো আর কি। তাহলে ফেনল থেকেও কিন্তু তুমি অ্যামোনিয়া যোগ করে তুমি কিন্তু পেতে পারো এটা। ফেনলের সাথে অ্যামোনিয়া যোগ করেও তুমি পেতে পারো। এক্ষেত্রে ZnCl2 প্রভাবক হিসেবে কাজ করে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, নট সো ইম্পর্টেন্ট, এটা লিখে রাখি, নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, লেখার প্রয়োজন নাই। ওকে ওকে, এখানে দেখো, এখন এখানে খেয়াল করো, ডায়োজোনিয়াম লবণে সাধারণত জিঙ্ক ইউজ করা হয়, আর যখন নাইট্রো হবে, নাইট্রোতে Sn ইউজ করা হয়। নাইট্রোর ক্ষেত্রে Sn, আর ডায়োজোনিয়াম লবণের ক্ষেত্রে Zn দিলেই হয়ে যায়। ঠিক আছে? লুনা, তুমি বলছো Zn নাকি Sn, এটা 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 মনে রাখো। নাইট্রো লবণেই হচ্ছে Sn, আর ডায়োজোনিয়াম লবণে হচ্ছে Zn। দরকার তোমাদের এই পোর্শনটা এখন এতটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, মনে রাখো, একবার দেখে নাও যে ক্লোরোবেনজিন থেকে আমাদের যদি অ্যানিলিন তৈরি করতে হয় অ্যামোনিয়া, ফেনল থেকে অ্যানিলিন তৈরি করতে গেলেও অ্যামোনিয়া, আর ডায়োজোনিয়াম লবণের বিক্রিয়ার মধ্যে এই বিক্রিয়া পড়বা, তখন এটা মনে থাকবে, সমস্যা নেই। ডায়োজোনিয়াম লবণের যত বিক্রিয়া আছে তোমরা পড়ে ফেলবা, কোনো প্যারা নেই। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেল যে আসলে প্রস্তুতি। এইবার আমরা চলে আসবো বিক্রিয়াতে। বিক্রিয়ার মধ্যে কয়েকটা জিনিসের শুধু বিক্রিয়াগুলো তুমি পড়বা। বিক্রিয়া, এইখানে তোমাদের বিক্রিয়ার মধ্যে যেই পার্টগুলো আছে, মানে একাডেমিকের জন্য যতটুকু লাগবে সেটা বিক্রিয়াগুলা তুমি দেখো। বিক্রিয়াগুলোকে আলাদা পার্ট করার এখানে দরকার নাই, আলাদা পার্ট করার কোনো প্রয়োজন নাই। এইখানে মেইন বিক্রিয়া যেটা তোমার কাজে লাগবে, শুধুমাত্র মনে রাখো প্রস্তুত, মানে শনাক্তকরণ বিক্রিয়াগুলা। কিসের বিক্রিয়া? শনাক্তকরণ বিক্রিয়া। আমরা ইতিমধ্যে একটা শনাক্তকরণ বিক্রিয়া পড়ছি। দেখো, বিক্রিয়ার মধ্যে 1 নম্বরে তোমার লাগবে হচ্ছে কিসের শনাক্তকরণ? অ্যামিনের, প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ, যেটাকে আমরা বলতাম হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। কি বিক্রিয়া? কার্বিল অ্যামিন বিক্রিয়া। মনে আছে? কার্বিল অ্যামিন বিক্রিয়া পড়িয়েছিলাম।
এটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। আচ্ছা হোক, এটা খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন পার্থক্যকরণ। অ্যামিন হচ্ছে পার্থক্যকরণ বিক্রিয়া, ঠিক আছে। এইটা অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক দুইটারই ক্ষেত্রে পার্থক্যকরণ বিক্রিয়া আছে। তোমাদের জন্য জাস্ট নাইট্রাস অ্যাসিডের মাধ্যমে এটাই তোমাদের জন্য এনাফ। আরেকটা আছে, মানে অন্যান্য বইগুলোতে, হাজারি স্যারের বইয়ে নেই, হিন্সবার্গ টেস্ট আরেকটা আছে, সেটা অ্যাডমিশনে পড়ানোর জন্য, এটা এখন না। এর জারণগুলো অতটা প্রয়োজন হবে না। তবে তবে এইখান থেকে অ্যামিন থেকে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে অ্যানিলিনের নাইট্রেশন মেটা নির্দেশক বা অ্যানিলিনের নাইট্রেশন নিয়ে আমরা কথা বলবো। কথাটা কি বুঝতে পারছো? তার কার্বিল অ্যামিন বিক্রিয়া, 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণ এবং অ্যানিলিনের নাইট্রেশন, এই 3টা জিনিস তুমি ভালো করে পড়ো, এই 3টা জিনিস ভালো করে পড়বা। এবং এইটার মধ্যেই তোমার কিন্তু, এই জায়গাটার মধ্যেই তোমার কিন্তু চলে আসবে, আমরা নাম যদি আলাদাও দেই, এটা হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। ডায়াজোকরণ বিক্রিয়া বলতে বোঝায় হচ্ছে, আচ্ছা ডায়াজোকরণ বিক্রিয়াটা একটু উপরে লিখি, 3 নম্বরে লিখি ডায়াজোকরণ বিক্রিয়া, কারণ এইটার সাথে রিলেটেড। এটা ডায়াজোকরণ বিক্রিয়া, আর এখানে দিব হচ্ছে অ্যানিলিনের নাইট্রেশন। এই কয়েকটা জিনিস মনে রাখো, তাহলেই হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখো। এটা এখন আসো কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়ায় কি আছে? কার্বিল অ্যামিন বিক্রিয়াটা ছিল, 1 নাম্বার হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। বলো কার্বিল অ্যামিনটা কি ছিল? বলো বলো বলো, কার্বিল অ্যামিন বিক্রিয়াটা কি ছিল? কার্বিল অ্যামিন বিক্রিয়াটা ছিল এরকম যে আর NH2 অথবা বেনজিনের উপরে NH2, এটা অ্যালিফ্যাটিক অ্যামিনো হতে পারে, অ্যারোমেটিক অ্যামিনো হতে পারে। এটা কিন্তু একই সাথে দুইটা জিনিসের তোমার শনাক্তকারী পরীক্ষা, একটা হচ্ছে ক্লোরোফর্ম আর একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের, দুটারই ক্ষেত্রে শনাক্তকারী পরীক্ষা, প্লাস হচ্ছে ক্ষার। কি জানি তৈরি হয়, কি আমাদের তৈরি হবে? আমাদের যেই জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে দুর্গন্ধযুক্ত কার্বিল অ্যামিন, RNC, আইসোসায়ানাইড। এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত, সেটা এটা হোক বেনজিন আইসোসায়ানাইডও হইতে পারে, অ্যালকাইল আইসোসায়ানাইডও হইতে পারে। এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত কার্বিল অ্যামিন, এটা হচ্ছে কার্বিল অ্যামিন। এগুলো কি বলতো? কার্বিল অ্যামিন। এই আইসোসায়ানাইডকে কার্বিল অ্যামিন বলে। এটা কি যুক্ত? দুর্গন্ধযুক্ত কার্বিল অ্যামিন তৈরি করে। এবং তার সাথে তোমার আর বাকি কি কি থাকে? Na আর Cl মিলে NaCl, আর প্লাস হচ্ছে H2O, তাই না? এখানেও NaCl প্লাস H2O। এটা হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই বিক্রিয়াটা ঘটে। না দিলেও চলবে, সমস্যা নেই। একটু আমাকে বলো যে 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমরা যে বললাম, এটাও 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন। 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন মানে অ্যানিলিন। এর সাথে কিসের বিক্রিয়া বলো তো? এর সাথে হচ্ছে ক্লোরোফর্ম, ক্ষারীয় মাধ্যমে যদি বিক্রিয়া করে, তাহলে আমাদের কি তৈরি হবে? তাহলে আমাদের তৈরি হচ্ছে দুর্গন্ধযুক্ত কার্বিল অ্যামিন বা আইসোসায়ানাইড তৈরি হচ্ছে। এইটা কার কার শনাক্তকারী পরীক্ষা বলো তো? 1 নাম্বার হচ্ছে প্রাইমারি অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা। প্রাইমারি অ্যামিন
এটার যেমন শনাক্তকারী পরীক্ষা প্রাইমারি অ্যামিন মানে 1 ডিগ্রি অ্যামিন, এবং তার সাথে ক্লোরোফর্মেরও শনাক্তকারী পরীক্ষা, ক্লোরোফর্ম এর শনাক্তকারী পরীক্ষা। বুঝছো কি বুঝো নাই? দুইটা জিনিসের শনাক্তকারী পরীক্ষা হচ্ছে এটা, দুইটা জিনিসের, বুঝতে পারছো? 1 ডিগ্রি অ্যামিনের, হ্যাঁ 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকারী এবং একই সাথে ক্লোরোফর্মের শনাক্তকারী পরীক্ষা, দুইটা জিনিসেরই শনাক্তকারী পরীক্ষা। বুঝছো? ক্লিয়ার? ওকে, ডান। এইবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেই পরীক্ষাটা, সেটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন পার্থক্যকরণ। এইটা থেকে এমসিকিউ, এটা থেকে সব কিছু আসবে। ক্রিয়েটিভ আসলে এইটা থেকে আসারও চান্স আছে, অনেক চান্স। সেটা হচ্ছে HNO2 দ্বারা। HNO2 অ্যাকচুয়ালি তৈরি হয় NaNO2 এবং HCl এর বিক্রিয়ায়। NaNO2 এবং HCl বিক্রিয়া করে HNO2 তৈরি করে প্লাস NaCl, ঠিক আছে, এটা তৈরি করে। তো ঘটনা হলো যে কিভাবে করে তুমি HNO2 এর এই বিক্রিয়াটা মনে রাখবা। দেখো এইখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের এটা পার্থক্যকরণ বিক্রিয়া। তার মানে তোমার কাছে 1 ডিগ্রি অ্যামিন থাকবে, তোমার কাছে কয় ডিগ্রি অ্যামিন থাকবে? 1 ডিগ্রি অ্যামিন মানে RNH2 থাকবে, সেটার সাথে HNO2 বিক্রিয়া করবে, করবে কি করবে না? করবে, কিছু একটা হবে। তোমার কাছে 2 ডিগ্রি অ্যামিন থাকবে, এর সাথে এটা বিক্রিয়া করবে, কিছু একটা হবে। এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি। আরেকটা তোমার 3 ডিগ্রি অ্যামিন থাকবে, সেটার সাথে HNO2 বিক্রিয়া করবে, কিছু একটা হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। দেখো খেয়াল করে, কিছু একটা যে হবে, কি হবে এটা মনে রাখার একটা সহজ সিস্টেম আছে। এটার মনে রাখার একটা সহজ সিস্টেম আছে। কি মনে রাখার সহজ সিস্টেম? এই যে HNO, মানে তোমাদেরকে আগে বলে রাখি, এই জিনিসটা তৈরি হয়েছে কিন্তু NaNO2 এবং HCl এর বিক্রিয়া, তাই না? এই জায়গায় অনেক সময় এইভাবে করে আমরা লিখে রাখি NaNO2 এবং HCl, এই বিক্রিয়া থেকে এটা তৈরি হয়েছে। এই যে HNO2 তৈরি হয়েছে এই জায়গা থেকে। জিনিসটা এটা কি হবে? হবে যেটা, এটা মনে রাখো, ভালো করে দেখো কি হবে, মনে রাখবা। এই HNO2টা কিভাবে ভাঙে? HNO2 এটা ভাঙে দুইটা ভাগে। একটা ভাঙে হচ্ছে OH, আরেকটা হচ্ছে নো, নো। মনে রাখবা কিভাবে ভাঙে? নো। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, প্রথম যে 1 ডিগ্রিতে যাবে হচ্ছে OH, 2 ডিগ্রিতে যাবে হচ্ছে নো, আর 3 ডিগ্রিতে দুইটাই যাবে নো, দুইটাই যাবে। মনে থাকবে? 1 ডিগ্রিতে কে যাবে? ও কার জায়গায় বসবে? বসবে হচ্ছে এখানকার NH2 এর জায়গায়, নো বসবে H এর জায়গায়, আর নো পুরাটা মানে HNO2 পুরাটা যুক্ত হবে 3 ডিগ্রিতে। বুঝছো? তাহলে কি হইলো দেখি আমরা। দেখো মানে এটা তো এই যে এই যে নো, নো। দেখো ওটা যুক্ত হবে কার জায়গায়? NH2 এর জায়গায়। তাহলে আর এর জায়গায় এই যে NH2 এর জায়গায় OH চলে আসলো, আর NO দেখো আর থাকলো কে? তাহলে NH2 বের হইছে আর NO বের হইছে। তাহলে দেখো এইখানে N একটা আছে, এখানে একটা N আছে, N আর N মিলে নাইট্রোজেন গ্যাস N2, মানে নাইট্রোজেন গ্যাস। আর এখানে H2 আছে, এখানে O আছে, H2O। এই 1 ডিগ্রি অ্যামিন তোমার অ্যাকচুয়ালি তুমি কিভাবে চিনবা? সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয়, নাইট্রোজেন গ্যাসটা বুদবুদ আকারে বের হয়। এটা রিসেন্টলিও গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষায় আসছিল, মানে 2022 বা সামথিংয়ে, মানে এই প্রায়ই আসে, এগুলোতে বিভিন্ন জায়গায় আসে, তোমাদের HSC-তে তো আসেই, যে এই যে নাইট্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয়। এটা দেখে তুমি 1 ডিগ্রি অ্যামিন চিনতে পারবা, 1 ডিগ্রি অ্যামিন। তাহলে মনে রাখবা
যে ও যুক্ত হলে এই জায়গায় ও নো, তাহলে এক জায়গায় 1 ডিগ্রিতে হচ্ছে ও, 2 ডিগ্রিতে হচ্ছে নো, নো যুক্ত হবে, নো যুক্ত হবে এইচ এর জায়গায়। কিরকম? N2 N এর সাথে NO চলে আসবে, নাইট্রোসো। এটা হচ্ছে তৈলাক্ত, তৈলাক্ত দ্রবণ তৈরি করবে। এই তৈলাক্ত দ্রবণ দেখে তুমি বুঝবা আচ্ছা আলটিমেটলি কে বের হলো, তাহলে ও নো যদি বলি, এবার নো যুক্ত হয়েছে, তাহলে এখানকার এইচ আর ওইচ মিলে পানি। এটা একটা তৈলাক্ত দ্রবণ, তৈলাক্ত দ্রবণ দেখে তুমি বুঝবা যে এটা আসলে 2 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনে পুরাটা দ্রবণীয় একটা দ্রবণীয় একটা দ্রবণ তৈরি করে, দ্রবণীয় হয়ে যায়। ওই যে কেন এই যে মুক্ত জোর যে থাকে, এইটা হচ্ছে H প্লাস আর NO2 মাইনাস, এইভাবে করে এ আসলে H প্লাসটার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে, তাহলে হয়ে যায় R3NH। একটু আগে যেটা দেখছিলা এইটুক হয়ে যায় প্লাস আর NO2টা হয়ে যায় মাইনাস। তাহলে বুঝছো, মানে এইটা একটা দ্রবণ, এটা হচ্ছে দ্রবণীয়। যখন দ্রবণীয় দ্রবণ তৈরি করবে যদি তাহলে বুঝবা যে এটা আসলে 3 ডিগ্রি। যদি তৈলাক্ত হয় তাহলে 2 ডিগ্রি। নাইট্রোজেন গ্যাস যদি বুদবুদ আকারে বের হয় তাহলে হচ্ছে 1 ডিগ্রি। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এই বিক্রিয়াগুলা অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে, অ্যারোমেটিক অ্যামিনে যদি আমরা বলি, অ্যারোমেটিক অ্যামিনেও কিন্তু জিনিসটা সেম। অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে, অ্যারোমেটিক অ্যামিনে জিনিসটা সেম বলতে মনে করো অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে তোমার অ্যানিলিন, এটা হচ্ছে 1 ডিগ্রি। তারপরে মনে করো NHCH3, এটা হচ্ছে 2 ডিগ্রি। আর দিয়ে দিই না, NHR আর NRR, এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি। এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি। এদের ক্ষেত্রে নাইট্রাস অ্যাসিড দ্বারা পার্থক্য করা যায় কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, একই রকম। একটু জিনিসগুলো মাথায় রাখতে হবে। এইটার ক্ষেত্রে একটু খেলা আছে। এইটার ক্ষেত্রে খেলাটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড যদি তুমি যুক্ত করো, তুমি অ্যানিলিনের সাথে 2টা কেস হয়, 2টা কেস হয়। সেটা কি? একটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড যে যোগ করতেছো, কোথা এই নাইট্রাস অ্যাসিড আসছে কই থেকে জানি? তোমরা জানো তো নাইট্রাস অ্যাসিড আসছে হচ্ছে NaNO2। নাইট্রাস অ্যাসিড আসলে তুমি যোগ করো না, তুমি NaNO2 এবং HCl যোগ করো। সাধারণত তোমার NaNO2 আর HCl যোগ করো, এটাই নাইট্রাস অ্যাসিড তৈরি করে, তাই না? এটা তো লিখছি আমি, এই যে NaNO2 HCl যুক্ত করলে নাইট্রাস অ্যাসিডটা আসলে তৈরি হয়। এটা বিষয়টা আসছে এখান থেকে। এইটা যদি 0 থেকে 5 ডিগ্রিতে হয় তাহলে এক রকমের কাহিনী হয়, 0 থেকে 5 ডিগ্রি। আর নাইট্রাস অ্যাসিড যদি তুমি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি যোগ করো তাহলে আরেক কাহিনী হয়। যদি তুমি 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি যোগ করো আরেক কাহিনী হয়। ঠিক আছে? প্রথমটার ক্ষেত্রে একটু ভিন্ন। প্রথমটার ক্ষেত্রে এই যে যদি তুমি 0 থেকে 5 ডিগ্রি নাও তাহলে একটা বিশেষ যৌগ তৈরি হয় যেটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা নিয়ে আমরা পড়বো, তখন আরো ভালো করে বুঝবা। এটাকেই বলে ডায়াজোকরণ বিক্রিয়া। এটাকে আলাদা করে তোমাকে মনে রাখতে হবে। আমি বাই প্রোডাক্টগুলো সহজ লিখবো, তখন মেইন প্রোডাক্টটা জাস্ট লিখলাম। বেনজিন ডাইঅ্যাজো, অ্যাজো মানে হচ্ছে নাইট্রোজেন, ডাইঅ্যাজো মানে 2টা নাইট্রোজেন আছে, ডাইজোনিয়াম মানে পজিটিভ আর ক্লোরাইডটা হচ্ছে নেগেটিভ। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বুঝছো? কিন্তু কাহিনী হইল যদি এইটা থাকে এবং একটু গরম হয় তাহলে ওই ওহ্ন ফর্মুলা 1 ডিগ্রিতে কি যুক্ত জানি হয়? 1 ডিগ্রিতে ও, 1 ডিগ্রিতে যুক্ত হবে ও, তাহলে NH2 এর জায়গায় ও যুক্ত হয়ে যাবে, তার মানে তৈরি হয়ে যাবে ফেনল, তৈরি হয়ে যাবে ফেনল। আর NOটা ওই আগের মতো, এই যে NOটা আর NH2 মিলে নাইট্রোজেন প্লাস হচ্ছে পানি, নাইট্রোজেন প্লাস পানি। এইটা আমরা একটু পরে পড়তেছি, এই জিনিসটা ডায়াজোকরণ বিক্রিয়া আবার পড়তেছি একটু পরে। বুঝতে পারছো? ডায়াজোকরণ বিক্রিয়া এটা 2 ডিগ্রিতে জানি আমাদের আগে কি ছিল? 2 ডিগ্রিতে আগে কি সিস্টেম ছিল? 2 ডিগ্রির জন্য যে নাইট্রাস অ্যাসিড যে যদি যোগ হয় তাহলে নো যুক্ত হবে, নো। তাহলে কার জায়গায় জানি? দেখো এই যে 2 ডিগ্রিতে এইচ এর জায়গায় নোটা যুক্ত হয়েছিল, এইবারও এইচ এর জায়গায় নো যুক্ত হবে।
এইবারও এইচ এর জায়গাটাতে নো যুক্ত হবে, মানে জাস্ট এই যে এন এর সাথে যে আর ছিল এই জায়গায় এনও যুক্ত হবে। এর আগেরটাতেও নাইট্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয়েছিল 1 ডিগ্রিতে, এবং 2 ডিগ্রিতে এটা তৈলাক্ত দ্রবণ তৈরি করছিল, তৈলাক্ত। এবারও এই একই কথা, প্লাস হচ্ছে H2, কাহিনী সেম। 3 ডিগ্রিতে আবার এসে এখানে একটু একটু আলাদা আছে। 3 ডিগ্রিতে যখন তুমি নাইট্রাস অ্যাসিড দিবা একটু ভিন্ন আছে। নাইট্রাস অ্যাসিড দিলে কি ভিন্ন আছে, বিষয়টা হইল যে এইখানে আবার এইচও এবং এনও এই ফরম্যাটটা চলে আসে, এবং এইখানে যে এনওটা আছে এই এনওটা প্যারা পজিশনে বসে, এনওটা প্যারা পজিশনে বসে যায়, মানে এখানে যা থাকে তাই, যা আছে তাই। এই নাইট্রোসো প্যারা নাইট্রোসো তোমার আয়ন তৈরি করে, নাইট্রোসোটা প্যারা পজিশনে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, হাইড্রোজেন আর এইচও মিলে পানি এখানে বের হয়, এটা হচ্ছে তোমার দ্রবণীয়। তো এইটা একটু আলাদা করে মনে রাখতে হয়, বাকিগুলো তো বলেই দিলাম এইচও এনও। তবে এইটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রথমটাতে ও, তারপরটাতে নো, তারপরটা ও নো, দুইটাই। ঠিক আছে, এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝছো? এইটা এটা কম ইম্পর্টেন্ট, মনে রাখতে পারো, এটা এটা কম ইম্পর্টেন্ট। তা দেখো আমরা আমরা আস্তে আস্তে আমরা কিন্তু মোটামুটি এটা পড়ে ফেলছি, এটা পড়ে ফেলছি। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের অ্যামিনের পার্থক্যকরণ। এটা হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। ডায়াজোকরণ ইতিমধ্যে পড়ছি আমরা, কিন্তু সেটাকে আমরা আলাদা একটা মানে ওকে ওকে একটু গুরুত্ব সহকারে পড়বো। ডায়াজোকরণ বিক্রিয়া মানে ডায়োজোনিয়াম লবণের বিক্রিয়া। দেখো, মানে ডায়াজোকরণ মানে ডায়োজোনিয়াম লবণ গঠনের বিক্রিয়া, ডায়াজোকরণ বিক্রিয়া। ঠিক আছে, ডায়াজোকরণ বিক্রিয়া। এর সাথে সাথে আমরা ডায়োজোনিয়াম লবণের বিক্রিয়াগুলো পড়ে ফেলবো, ডায়োজোনিয়াম লবণের বিক্রিয়াগুলো পড়ে ফেলবো। ডায়াজোনিয়াম আগে আগে শোনো, এই যে নাইট্রোজেন যে আছে, নাইট্রোজেন ল্যাভিশিয়া যখন আবিষ্কার করে এর নামকরণ করা হয়েছিল কি অ্যাজোট। অ্যাজোট মানে নিষ্ক্রিয়, অ্যাজোট মানে কি নিষ্ক্রিয়। তাহলে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড, এটা মানে কি, বেনজিন আছে, দেখো বেনজিন আছে, ডাইঅ্যাজো মানে দুইটা নাইট্রোজেন আছে, ডাইঅ্যাজো, নিয়াম মানে পজিটিভ, নিয়াম ক্লোরাইড মানে নেগেটিভ, এই আর কি কাহিনী। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, বুঝছো? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ওকে, এখন দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মানে গঠন কিভাবে করে হয়েছে। বিষয়টা এরকম যে যখন তোমার অ্যানিলিন থাকে, অ্যানিলিনের সাথে যখন NaNO2 এবং HCl এই দুটোই তো বিক্রিয়া করে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন বিক্রিয়াটা হয়, তখন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বিষয়টা এরকম যে N ট্রিপল বন্ড N দিয়ে তোমার Cl, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে তোমার মাইনাস, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, প্লাস তোমার এখানে আসবে হচ্ছে NaCl, প্লাস হচ্ছে তোমার H2O। তো দেখো, তাহলে এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যে তৈরি হচ্ছে এখানে, মানে এই রকমের জিনিসটা এই 0 থেকে 5 ডিগ্রিতে তোমার যদি এটা যদি অ্যালিফেটিক হইতো NaNO2 প্লাস HCl মিলে, মনে করো 0 থেকে 5 ডিগ্রিতে যদি আমরা বলি অ্যালিফেটিকের ক্ষেত্রে, কিন্তু এই জিনিসটা তৈরি যদি হতো, এটা হচ্ছে আনস্টেবল, অনেক আনস্টেবল। এটা স্টেবল কেন হয়? রেজোনেন্সের ফলে। যে কোনো জিনিস রেজোনেন্সের ফলে স্টেবল হয়। রেজোনেন্স আমি তোমাদেরকে পড়াইছি না, রেজোনেন্স অ্যারোমেটিকে। এই রেজোনেন্সটা খুবই মানে একটা যৌগকে স্টেবল করে। তাহলে যেহেতু এখানে প্লাস আছে, তাই এইটার আসলে রেজোনেন্সের মাধ্যমে এই জিনিসটা, এই যে বলয় ইলেকট্রন বাইরে যাবে, ডাবল বন্ড হবে, এইভাবে করে করে জিনিসটা স্টেবল হবে। কিন্তু এর মধ্যে তো আর ওই রেজোনেন্সটা সম্ভব হচ্ছে না, যেহেতু নিজেই ইলেকট্রন দাতা গ্রুপ, তাহলে এখানে যেহেতু রেজোনেন্স সম্ভব হয় না, এটা অনেক আনস্টেবল হয়ে যায়। তাই এইটা অ্যালকাইল মূলকের ক্ষেত্রে কিন্তু জিনিসটা ঘটে না। কথা কি বুঝতে পারছো? অ্যালকাইল মূলকের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে না। তো এইটা হচ্ছে তোমার সেই বেনজিন ডায়াজোনিয়াম লবণ, বেনজিন ডায়াজোনিয়াম লবণ। বুঝছো? ক্লিয়ার? এই ডায়াজোনিয়াম লবণের তোমার বিক্রিয়া তোমাকে পড়তে হবে।
এই ডায়াজোনিয়াম লবণের বিক্রিয়া তোমাকে পড়তে হবে, ডায়াজোনিয়াম লবণের বিক্রিয়া তোমার পড়া মাস্ট। ঠিক আছে, আসো আমরা পড়ে ফেলি। একবারে অস্থির পদ্ধতিতে ডায়াজোনিয়াম লবণের বিক্রিয়াটা তুমি পড়বা। অস্থির পদ্ধতিতে পড়তে হবে। দেখো বেনজিন ডায়াজোনিয়াম লবণ, এখানে এই যে এরকম যে জিনিসটা আছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ, এইটার বিক্রিয়াগুলা খুব আসে এবং আজকের পর থেকে তুমি এইটার বিক্রিয়া সবচেয়ে বেশি পারবা, এইটার বিক্রিয়া তুমি সবচেয়ে বেশি পরিমাণে পারবা। যে কি হবে এমন যে আজকের পর থেকে এইটাই সবচেয়ে বেশি পারবা, দেখো এখনই বুঝতে পারবা। এটা ইম্পর্টেন্ট এবং সব জায়গার জন্য ইম্পর্টেন্ট এবং তুমি এই বিক্রিয়াগুলোই সবচেয়ে বেশি পারবা। তুমি শুধু চাইবা এখন থেকে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের লবণের বিক্রিয়াগুলো আমাকে দেয় না কেন, এদের কি হইল, এদের কি এমন হলো যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের আমাকে বিক্রিয়াগুলো দিচ্ছে না। ঠিক আছে, বুঝছো? ওকে ওকে, এখন দেখো সেটা কি। মনে করো এইখানে যে ঘটনাটা ঘটে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে, যে ঘটনাটা ঘটে, এই যে বেনজিনের এইখানে যে নাইট্রোজেন আছে না, তোমরা জানো নাইট্রোজেন গ্যাস এটা কিন্তু অনেক নিষ্ক্রিয় না, মানে নিষ্ক্রিয় মানে কি, স্টেবল। তো পৃথিবীর যে কোনো জিনিস চাই হচ্ছে স্থিতিশীলতা। যার সাথেই এর বিক্রিয়া দাও না কেন, যার সাথেই এর বিক্রিয়া দাও না কেন, নাইট্রোজেন গ্যাসটা ধূপ করে বের হয়ে যায়। বুঝো নাই মনে হয়? এর সাথে যারই বিক্রিয়া দিব, আমি তো কারো বিক্রিয়া দিব এখানে, সবগুলোর সাথে বাই প্রোডাক্ট নাইট্রোজেন। বলো সবগুলোর সাথে বাই প্রোডাক্ট কি? এর সাথে বাই প্রোডাক্ট নাইট্রোজেন, এর সাথে বাই প্রোডাক্ট নাইট্রোজেন, এটার সাথে বাই প্রোডাক্ট নাইট্রোজেন, হ্যাঁ এটার সাথে বাই প্রোডাক্ট নাইট্রোজেন, এটার সাথে বাই প্রোডাক্ট নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাসটা ধূপ করে বের হয়ে উড়ে চলে গেছে। যার সাথে বিক্রিয়া দাও, যার সাথেই বিক্রিয়া দাও, নাইট্রোজেন গ্যাস বাই প্রোডাক্ট। বুঝছো? এখন আছে কি এখানে ক্লোরিন, তাহলে ক্লোরোবেনজিন। এখন তুমি ক্লোরোবেনজিনের সাথে বিক্রিয়া কিভাবে দিবা? ক্লোরিন নিজে নেগেটিভ, তাহলে নেগেটিভ জায়গায় আরেকটা নেগেটিভ বসবে, নেগেটিভ জায়গায় আরেকটা কি বসবে, নেগেটিভ বসবে। ধরো তোমাকে আমি বললাম যে এর সাথে তুমি পানির বিক্রিয়া দাও, পানির বিক্রিয়া দাও, অ্যাসিডীয় মাধ্যমে পানির বিক্রিয়া দিবে। পানির মধ্যে কে প্লাস কে মাইনাস, পানির মধ্যে কে প্লাস আছে কে মাইনাস আছে। আমরা জানি পানিকে ভাঙলে কি পাওয়া যায়, বলো পানিকে ভাঙলে কি পাওয়া যায়, এইচ প্লাস আর ওইচ মাইনাস। তোমরা আমাকে বলো এই জায়গায় তোমার কি দেখতে পাচ্ছ? নাইট্রোজেন গ্যাস তো উড়ে চলে গেছে, কি দেখতে পাচ্ছ? ক্লোরিন। ক্লোরিনকে নেগেটিভকে নেগেটিভ রিপ্লেস করে, তার মানে এই সিএল এর জায়গায় কি চলে আসবে বলো তো, ওইচ। তার মানে এইটাই হচ্ছে ফেনল প্রস্তুতি। ফেনলের একটা প্রস্তুতির মধ্যে এটাও আছে, ডায়াজোনিয়াম লবণ থেকে কিভাবে তুমি ফেনল তৈরি করবা। ডায়াজোনিয়াম লবণ থেকে তুমি কিভাবে ফেনল তৈরি করবা, প্লাস কি হবে বলো তো, প্লাস নাইট্রোজেন। বুঝছো? প্লাস হবে কি নাইট্রোজেন, আর এইচ আর সিএল মিলে HCl। আমরা বাই প্রোডাক্টগুলো লিখবো না, বাই প্রোডাক্টগুলো ইম্পর্টেন্ট না, বাই প্রোডাক্টগুলো লেখার প্রয়োজন নাই। বুঝতে পারছো? আচ্ছা আরেকটা দেখি, মনে করো BF4 মাইনাস এটা আছে, মানে বোরন ট্রাইফ্লোরাইড আছে যে, হ্যাঁ ট্রাইফ্লোরাইড যেহেতু আছে, তাহলে এই ট্রাইফ্লোরাইডের সাথে F মাইনাস যদি সন্নিবেশ বন্ধন গঠন করে তাহলে টেট্রাফ্লোরাইড আয়ন তৈরি করতেছে। তো BF4 মাইনাস যদি হয় তাহলে এখান থেকে কি, এখানে নেগেটিভ জিনিসটা কি, ফ্লোরিন। তার মানে এই জায়গায় চলে আসবে কিন্তু ফ্লোরিন, এই জায়গায় কে চলে আসবে বলো তো, এই জায়গায় চলে আসবে কিন্তু তোমার ফ্লোরিন। তাহলে এই জায়গায় সিএল এর জায়গায় ফ্লোরিন চলে আসবে। নাইট্রোজেন গ্যাস তো আছেই, নাইট্রোজেন গ্যাস ফ্রি। বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বাই প্রোডাক্ট আর লিখতেছি না, হ্যাঁ এখানে BF3 প্লাস HCl এগুলো হবে, এগুলো দরকার নাই, আমরা এরপর থেকে লিখবো না। মনে করো এর সাথে তুমি পটাশিয়াম আয়োডাইড দিচ্ছ, কি দিচ্ছ, কি দিচ্ছ, পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি দিচ্ছ।
জাস্ট ডেলও দেওয়া যায়, তাপ দিতে পারো। কি হতে পারে বিষয়টা হচ্ছে কি, এখানে নেগেটিভকে আয়োডিন, আয়োডিন যেহেতু নেগেটিভ তাহলে এই আয়োডিনটা এখানে সিএল এর জায়গায় চলে আসবে। সিএল এর জায়গায় কি চলে আসবে বলো তো, আয়োডিন চলে আসবে। বুঝছো? ক্লিয়ার? পারবা 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 ইজি না? আর পটাশিয়ামের সাথে ক্লোরিন যাবে, পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, যদি আমরা এইখানে এমন দেই যে CuX2 মানে হ্যালোজেন, CuX2, আচ্ছা এইটা দিয়ে দিই আগে। যদি আমরা এমন দেই যে কপার দিলাম, কপার এবং তার সাথে তাপ দিলাম, বলো এর মধ্যে এই যে যদি কপার দেই, বলো তো এর মধ্যে কি কোনো মাইনাস আছে? তোমরা একটু আমাকে বলো তো, যদি মনে করো তুমি কপার দিলা, এখানে কি কোনো মাইনাস আছে? কোনো মাইনাস নাই, তাহলে কি হবে? আগে যে ক্লোরিনটা ছিল, এই ক্লোরিনটা এর উপর ধাপ করে যে বসে আছে, তো ক্লোরোবেনজিনই থাকবে। তাহলে ক্লোরোবেনজিনই থাকবে, নাইট্রোজেন গ্যাসটা উপরে উড়ে চলে গেল, তাহলে ক্লোরোবেনজিনই থাকলো। এখানে ক্লোরিন দিয়ে দিলা, প্লাস নাইট্রোজেন গ্যাস উড়ে চলে গেল। এই বিক্রিয়াটার একটা নাম আছে, এটাকে বলে হচ্ছে গেটারম্যান বিক্রিয়া। এটাকে কি বলে বলো তো? গেটারম্যান বিক্রিয়া। বুঝছো? দেখো বুঝছো কিনা, দেখো 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 কি বললাম আমি, যতগুলা মাইনাস আছে মাইনাস মাইনাসকে রিপ্লেস করে। যখন মাইনাস মাইনাসকে রিপ্লেস করতেছিল তখন তো বিক্রিয়াগুলো দিচ্ছিল, মাইনাস মাইনাসকে রিপ্লেস করার বিক্রিয়াগুলো, সেগুলো তো সবগুলোই হচ্ছিল। কিন্তু তোমার কপার যখন দিবা তখন কিন্তু আর কোনো মাইনাস নাই, যেহেতু মাইনাস জিনিস নাই তাই ওই যে সিএলটা যে মাথার উপরে বসে ছিল এইটাই তোমার এখানে বসে যাবে। এটাকে বলবো আমরা গেটারম্যান বিক্রিয়া, ক্লোরোবেনজিন তৈরির জন্য গেটারম্যান বিক্রিয়া। আচ্ছা, সাধারণত ক্লোরোবেনজিনের জন্য গেটারম্যান বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া আছে, মনে করো Cu2X2HX, এবং এতেও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি দাও তাহলে তোমার এক্স মানে হ্যালোবেনজিন তোমার উৎপন্ন হবে, আগের মতোই হ্যালোবেনজিন তোমার উৎপন্ন হবে। মানে ক্লোরোবেনজিনের জায়গায় তোমার হ্যালোবেনজিন উৎপন্ন হবে। সাধারণত এইখানে এক্স মানে, এইখানে এক্স বলতে ক্লোরিন এবং ব্রোমিন ইউজ করা হয়। এটাকে বলি আমরা স্যান্ডমেয়ার বিক্রিয়া, এটাকে বলে স্যান্ডমেয়ার বিক্রিয়া। কি বিক্রিয়া? স্যান্ডমেয়ার বিক্রিয়া। এটা দিয়ে তুমি ব্রোমোবেনজিন তৈরি করতে পারবা, ব্রোমোবেনজিনও তৈরি করতে পারবা। বুঝতে পারছো? তো জিনিসটা, বিক্রিয়াগুলো খুবই সহজ, জাস্ট মাইনাসটার জায়গায় এই ক্লোরিনটা যেহেতু মাইনাস, নাইট্রোজেন গ্যাস তো উড়ে চলে গেছে, ক্লোরিনের মাইনাসের জায়গায় একটা মাইনাস জিনিস চলে আসবে, এই মাইনাসটা ক্লোরিনের জায়গায় চলে আসবে। কথা কি বুঝলা? কথা কি ক্লিয়ার? বুঝছো? এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি তুমি পটাশিয়াম সায়ানাইড, সাধারণত Cu2CN2 এর উপস্থিতিতে এই বিক্রিয়াটা করানো হয়, Cu2CN2, এই Cu2CN2 এর উপস্থিতিতে যদি তুমি পটাশিয়াম সায়ানাইডের সাথে তুমি যদি বিক্রিয়া দাও Cu2CN2 এর সাথে বিক্রিয়া করে, তাহলে তোমার আসলে ওই আগের মতোই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে মাইনাসকে Cn মাইনাস, তাহলে সায়ানো বেনজিন তৈরি করে। তোমার কি বেনজিন তৈরি করে? সায়ানো বেনজিন তোমার তৈরি করবে। মানে ওই যে Cl এর জায়গায় Cn আসবে, ওই যে মাইনাসের জায়গায় মাইনাস আসবে। বুঝতে পারছো? এইটার আরো দুইটা বিক্রিয়া ইম্পর্টেন্ট, তোমাদের অন্য পৃষ্ঠায় লিখে দিচ্ছি, ভালো মানে অন্য পাতায় লিখে দিচ্ছি পরের পেজে। এখানে দেখো, খেয়াল করো, আরো দুইটা ইম্পর্টেন্ট বলতে এইটা বুঝাচ্ছি যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের আমাদের কি এখানে আর জায়গা হবে না? আচ্ছা, দরকার নাই। একটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া হলো হাইপোফসফরাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। হাইপোফসফরাস অ্যাসিড এর সাথে এর বিক্রিয়া। কিসের সাথে বিক্রিয়া বলো তো? হাইপোফসফরাস অ্যাসিড। যদি তোমার একে হাইপোফসফরাস অ্যাসিড পানির উপস্থিতিতে বিক্রিয়া দেওয়া যায়, পানির উপস্থিতিতে যদি বিক্রিয়া দেওয়া যায়, হাইপোফসফরাস অ্যাসিড কি করে, এর মধ্যে অলরেডি অক্সিজেন মানে নেগেটিভ জিনিস কম আছে, অক্সিজেন কম। হাইপো মানে কি? কম। মানে হাইপো মানে কম, মানে এই যে দেখো, এইটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এইটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, একটা অক্সিজেন কমছে। এটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, আরও অক্সিজেন কম,
এটা হচ্ছে হাইপো, যেটা আমরা ইউজ করতেছি। অক্সিজেন কম, অক্সিজেন যে কম আছে মানে নেগেটিভ জিনিস কম, এই নেগেটিভ জিনিস যে কম আছে, এই নেগেটিভ জিনিস কম থাকলে এইটা তো উপরে তো সিএল, মানে আমাদের তো এটা তো নাইট্রোজেন গ্যাস বের হয়েছে, এখানে আছে সিএল। এখন এই সিএলকেও এ বের করে নেয়, কারণ এ তো এখানে রিপ্লেস না করে সিএলকেও বের করে নেয়, কারণ নেগেটিভ জিনিস কম আছে তাই। তাই এই জায়গায় তোমার কি তৈরি হয় বলো তো? এই জায়গায় তৈরি হয়ে যায় বেনজিন। এই জায়গায় তৈরি হয়ে যায় কি? বেনজিন। বেনজিন তৈরি হয়ে যায়। কথা কি বুঝতে পারলা? মানে এটা মনে রাখবা, এটা প্লাস হচ্ছে ফসফরিক অ্যাসিড, প্লাস হচ্ছে ফসফরিক অ্যাসিড, প্লাস হচ্ছে HCl, এগুলো কিন্তু তোমার তৈরি করে। কথা কি বুঝতে পারলা? কথা বুঝছো? বুঝছো কি বুঝো নাই একটু আমাকে জানাও। মানে ব্যাপারটা হচ্ছে এইখানে অলরেডি অক্সিজেন কম আছে, মানে নেগেটিভ জিনিস কম আছে, তার মানে সে নেগেটিভ জিনিসকে আরো বের করে নেয়। বুঝছো? আর একটু আগে আমরা এই জিনিসটা পড়তেছিলাম, এর বিজারণ। এর বিজারণে অ্যাকচুয়ালি জিঙ্ক HCl দ্বারা যদি তুমি বিজারণ করো, তাহলে এটা দুইটা বিজারণ আছে, তার মধ্যে এই বিজারণটাই তোমার বইয়ে যেহেতু দেওয়া আছে এটাই ইম্পর্টেন্ট, এটা তুমি পড়ে ফেলো। অ্যানিলিন তৈরি করে। এটা কি তৈরি করে? অ্যানিলিন তৈরি করে। বুঝছো? তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো, এই জিনিসটা আমরা মনে রাখবো, এতটুকু তুমি মনে রাখো, তাহলেই তোমার চলবে। এখন আরেকটা বিষয় আমরা পড়ার বিষয় আমাদের ছিল, সেটা হচ্ছে আমাদের ডায়াজোকরণ বিক্রিয়াও হয়েছে, ডায়াজোনিয়াম লবণের বিক্রিয়া। এবার আসবে অ্যানিলিনের নাইট্রেশন, তাহলেই তোমাদের অ্যানিলিনের কাহিনী শেষ। অ্যানিলিনের কাহিনী শেষ হয়ে যাবে, মানে অ্যামিনের কাহিনী শেষ হয়ে যাবে। অ্যানিলিনের নাইট্রেশন। আচ্ছা, নরমালি আমাদের NH2 এটা কিন্তু অর্থোপ্যারা নির্দেশক। NH2 অর্থোপ্যারা নির্দেশক। কেন NH2 অর্থোপ্যারা নির্দেশক হওয়ার পিছনে রিজন হচ্ছে এর মুক্তজোড় ইলেকট্রন থাকে। আমি তোমাদের অর্থোপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক পড়িয়েছি। NH2 অর্থোপ্যারা নির্দেশক, অর্থোপ্যারা নির্দেশক। আমি বলছিলাম যদি মুক্তজোড় ইলেকট্রন না থাকে, এই জায়গায় যদি মানে দুইটা পরপর জিনিসের মধ্যে এইখানে যদি মাইনাস বসে, তাহলে সেটা অর্থোপ্যারা। দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তরিণতা বেশি, তার মানে এটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তাহলে এটা অর্থোপ্যারা। আর যদি মানে এই যে বেনজিনের উপর মনে আছে কিনা তোমাদের? মনে আছে অর্থোপ্যারা আর মেটার কথাটা মনে আছে? আমি বলছিলাম যে A আর B, যদি এটা প্লাস এটা মাইনাস আর বিটা প্লাস হয়, তাহলে সেটা অর্থোপ্যারা। আর যদি এটা প্লাস বিটা মাইনাস হয়, তাহলে এটা হচ্ছে মেটা। এটা একটা সিস্টেম বলেছিলাম, অন্যান্য সিস্টেমের সাথে এটা একটা সিস্টেম বলেছিলাম। এখন দেখো অ্যানিলিনের নাইট্রেশন। এই নাইট্রেশনের সময় নাইট্রেশন যখন হয়, নাইট্রিক অ্যাসিড ও তোমার সালফ্রিক অ্যাসিড বিদ্যমান থাকে। নাইট্রিক অ্যাসিড আর কি থাকে? গাঢ় সালফ্রিক অ্যাসিড বিদ্যমান নাইট্রেশনে, তাই না? এখন এই যে সালফ্রিক অ্যাসিড যে আছে, অ্যানিলিন হচ্ছে এই অবস্থায় আছে। অ্যানিলিন সুন্দর মতো এই অ্যানিলিন আছে। এইখানে সালফ্রিক অ্যাসিড কি? অ্যাসিড তো H+ দেয়, তাই না? এটা কই থেকে পাইছো? H+টা কই থেকে পাইছো? সালফ্রিক অ্যাসিড থেকে পাইছো। এই সালফ্রিক অ্যাসিডের H+ এর সাথে তুমি যদি এইভাবে করেই দিই, মনে করো সালফ্রিক অ্যাসিডের সাথে এ প্রথমে বিক্রিয়া করে এ অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, তার মানে H+টা এখানে যুক্ত হয়ে গেল। কেন? কিভাবে যুক্ত হইলো বলো তো? এই যে মুক্তজোড় ইলেকট্রন ওই জায়গায় H+ যুক্ত হয়ে গেছে, তাহলে NH3+ হয়ে গেছে, প্লাস এখানে কি আছে? HSO4- এটা হয়েছে। তাহলে দেখো তো এখন বেনজিনের সাথে যেই পরমাণুটা আছে সেটার উপরে কি প্লাস আছে না? বেনজিনের সাথে যেই পরমাণুটা আছে সেটার উপরে যেহেতু প্লাস আছে, তার মানে যেহেতু বেনজিনের সাথে উপরের অণুটা হচ্ছে প্লাস, তাই যেহেতু
বেনজিন বলয়ের কার্বনের সাথে যুক্ত নাইট্রোজেনের ধনাত্মক চার্জ বিদ্যমান, তাই এটা কিন্তু লিখে দিবা, এটা এটা এই যৌগটার নাম লিখে দিবা যে তাই লিখে ফেলি, এখানেই লিখি, তাই অ্যানিলিনিয়াম মানে হচ্ছে NH3+ আয়ন গঠন করার ফলে অ্যানিলিনের নাইট্রেশন মেটা নির্দেশক। ঠিক আছে, বুঝছো? অ্যানিলিনের নাইট্রেশন কি নির্দেশক? মেটা নির্দেশক। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো এই হলো আমাদের অ্যামিন। আমাদের আরো দুইটা পার্ট আছে। আর দুইটা পার্ট কি কি আছে? দুইটা পার্ট কি কি আছে? আমাদের দুইটা পার্টের মধ্যে আছে ইথার, ইথার আছে, এবং আছে আমাদের জৈব অ্যাসিড। ইথার আর দুইটাই কালকে পড়াবো। আচ্ছা, তো ঠিক আছে, ইথার আর জৈব অ্যাসিডের জাতক কালকে তাহলে পড়াবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।